ম্যাম শুরু করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সঞ্জিতা নাসরিন। বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে। আজকে আপনাদের যে ক্লাস টপিক সেটা হচ্ছে প্রলং লেবার, অবস্ট্রাক্টেড লেবার, ম্যাল প্রেজেন্টেশন, কন্ট্রাক্টেড পেলভিস, অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন। তো আমি যেটা বলবো যে এই টপিকস গুলো আসলে এখান থেকে রিটেনের জন্য একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরেও যে কোশ্চেন যে আসে না তা না। যেমন ম্যাল প্রেজেন্টেশনের এই টপিকস থেকে কিন্তু গত 2-3 সেশন একটা দুইটা কোশ্চেন এসেছে, এবং হচ্ছে অবস্ট্রাক্টেড লিভারের সেটা যদিও হচ্ছে 24 জানুয়ারিতে একটা কোশ্চেন এসেছিল। এটা একটা কমপ্লিকেশন হিসেবে, হ্যাঁ, ওইভাবে ডিরেক্ট কোশ্চেন আসেনি, কিন্তু এই চ্যাপ্টার গুলো কিন্তু এসবি এর জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের যে আজকে ক্লাসের টপিকস গুলো, তো এগুলো আমরা কোথা থেকে পড়বো? হ্যাঁ, আমাদের যে প্রথম যে ইয়াটা থাকে যে আমরা কোথা থেকে পড়বো, তো আমি বলবো যে আমরা পড়বো হচ্ছে অবশ্যই এই টপিকস গুলোর জন্য দত্তটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দত্তটা পড়বো। আর ওজিএসবি গাইডলাইন থেকে এগুলোর যে ম্যানেজমেন্ট গুলো সেই পোর্শন গুলো একটু আমরা দেখবো। আর এসবি এর জন্য আমরা এমআরসিওজির বই দুইটা যেগুলোর নাম দেওয়া আছে এখান থেকে আমরা একটু এসবি গুলো প্র্যাকটিস করব। আর হচ্ছে আমরা অসপির জন্য যেটা করব সেটা হচ্ছে এখন থেকেই আমরা অসপির জন্য যে বই, হ্যাঁ, বাজারে পাওয়া যায়, যেমন হচ্ছে রাজিয়াপুর বই, তারপর ইনটেক মনিয়াপুর বই, হ্যাঁ, তারপর অসপি কেয়ার, এই বইগুলো দেখে আমরা হচ্ছে সাথে সাথে যেমন আজকের যে টপিকস এর সাথে যে অসপিতে কি আসতে পারে, প্রসিডিউর স্টেশনে কি আসতে পারে, এগুলো আমি সাথে সাথে বলে দিব। আপনারা কি করবেন, ওই বই থেকে একটু দেখে নেবেন। তাহলে কি হয়, রিটেনের পরে যে অসপির মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটাতে আসলে এত কিছু একসাথে মাথায় নেওয়া যায় না। আচ্ছা, তো আমরা শুরু করি। আমি হচ্ছে আমাদের যে টপিকস গুলো এর মধ্যে যেটা শুরু করবো সেটা হচ্ছে প্রলং লেবার দিয়ে আমরা শুরু করি। প্রলং লেবার এটা হচ্ছে আমরা যারা ওয়ার্ডে কাজ করি, হ্যাঁ, আমরা কিন্তু খুব সহজেই মানে এই ধরনের পেশেন্ট গুলা কিন্তু আমরা ধরেন অত প্রলং হতে দেই না, তাই না? আমরা যেগুলো ফার্স্ট স্টেজে ইউজুয়ালি বুঝে ফেলে যেটা প্রলং হয়ে যাচ্ছে, ফিটাল স্টেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা ইন্টারভেনশনে চলে যাই। এর জন্য প্রলং লেবার যেটা সেটা জানতে হলে আগে আমাকে জানতে হবে নরমাল লেবার, মানে নরমাল লেবারের কতটুকু ডিউরেশন, ওইটার উপর ডিপেন্ড করে না আমরা বলবো যে লেবারটা কতটুকু প্রলং হচ্ছে। তো এটা হচ্ছে গাইনি দত্ত চ্যাপ্টার 27, পেজ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে আছে হচ্ছে দত্ত 10th এডিশন, এবং পেজ নাম্বার হচ্ছে 378। আমি বলবো আপনারা ক্লাস করার আগে অবশ্যই সবাই বইটা একটু সাথে নিয়ে বসুন। হ্যাঁ, আমি বলে দিব যে আসলে এই টপিক গুলো থেকে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা রিটেনে আসতে পারে, কোনটা অসপিতে আসতে পারে, তো আপনারা একটু জাস্ট মার্ক করে নেবেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। প্রলং লেবারটা কখন প্রলং হবে, মানে আমাদের লেবারটা যখন স্যাটিসফ্যাক্টরি হবে না, হ্যাঁ, যখন হচ্ছিল তার দেখা যাচ্ছে তার দিক দিয়ে ডাইলেটেশনও ঠিক মতো হচ্ছে না, ওদিক দিয়ে ডিসেন্টও ঠিক মতো হচ্ছে না, এই সব কিছু মিলিয়েই দেখা যাচ্ছে লেবারটা প্রলং হয়ে যাচ্ছে। সেটা আমি কখন বলবো, এটা ডেফিনেশনটা কি? আমি তখনই প্রলং লেবার বলবো যখন combined duration of first and second stage of labor is more than 18 hours, মানে এটা একটা ধরা হয়েছে যে 18 ঘন্টার উপরে যদি হয়। এটা প্রাইমারির জন্য আর মাল্টির জন্য একটু ভিন্ন, সেটা বলতেছি। মানে মোর দেন 18 ঘন্টা যদি হয় তখনই আমি সেই লেবারটাকে বলবো কি প্রলং লেবার। হ্যাঁ, এখন হলো আমরা জানি যে লেবারের 3টা স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এন্ড থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজের মধ্যে আবার কি 2টা স্টেজ, একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। এখন ল্যাটেন্ট ফেজ যেটা, সেটা কতটুকু অনসেট অফ ট্রু লেবার পেন থেকে শুরু করে আপ টু 3 or 4 সেন্টিমিটার পর্যন্ত ডাইলেটেশন, এটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ। আর অ্যাক্টিভ ফেজ কখন? এখন যেটা লেবার কেয়ার গাইডে বলা হয় যে সার্ভাইকাল ডাইলেটেশন যখন 5 cm হবে তখন থেকে হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফেজ শুরু হবে। তাহলে এই লেটেন্ট ফেজ যেটা, সেটাকে আমরা প্রলং কখন বলবো? প্রলং লেটেন্ট ফেজ যখন নাকি প্রাইমারির জন্য 20 ঘন্টার বেশি হবে এবং মাল্টির জন্য 14 ঘন্টার বেশি হবে, তখনই আমি তাকে বলবো যে প্রলং লেটেন্ট ফেজ। সে এখন পর্যন্ত অ্যাক্টিভ ফেজে যায়নি, তার আগেই সেটা প্রলং হয়ে গেছে। আর প্রলং অ্যাক্টিভ ফেজ আমি কখন বলবো? প্রলং অ্যাক্টিভ ফেজ হলো যখন নাকি তার মানে সার্ভাইকাল ডাইলেটেশন দেখা গেছে যে 6 cm হয়ে গেছে। হ্যাঁ, এখন 6 cm হয়ে যাওয়ার পরে
কোনো একটা কারণে সেটা কি হচ্ছে যে দেখা গেছে যে 6 AM আপনি এখন পিভি করলেন 6 AM, 4 ঘন্টা পরে পিভি করলেন সেই 6 AM আছে। অথবা দেখা গেল যে এখন 6 AM আপনি 4 ঘন্টা পিভি পর পিভি করলে যেটা হওয়ার কথা ছিল 10 cm, সেটা হয়ে আছে এখনো 6.5 অথবা 7 cm এর মতো। মানে তার কন্ট্রাকশনটাও হয়তো একটু কমে গেছে এবং ডাইলেটেশনটাও কমে গেছে, প্লাস দিকটাও কমে গেছে। হ্যাঁ, তখন আমি তাকে বলবো যে প্রলং অ্যাক্টিভ ফেজ। এখন এই যে প্রলং অ্যাক্টিভ ফেজ, এই প্রলং অ্যাক্টিভ ফেজের হচ্ছে আবার দুইটা ভাগ আছে। সেটা হচ্ছে কি প্রোট্রাকশন এন্ড অ্যারেস্ট ডিসঅর্ডার। একটা হচ্ছে প্রোট্রাকশন ডিসঅর্ডার আর একটা হচ্ছে অ্যারেস্ট ডিসঅর্ডার। আচ্ছা, এখন এই যে ফেজ গুলো আমি যেগুলো বললাম, এখন এই যে ফেজ গুলো যে অ্যারেস্ট হচ্ছে বললাম, যে প্রলং হচ্ছে, এটা কেন হচ্ছে? এই কারণগুলো আছে, দেখুন একটু সুন্দর করে স্টেজ ওয়াইজ দেওয়া আছে যে ফার্স্ট স্টেজে কি কারণে হচ্ছে, সেকেন্ড স্টেজে কি কারণে হচ্ছে। তো আমরা পড়ার সময় এভাবে পড়ে যাব, কিন্তু পরীক্ষায় আমরা লেখার জন্য, পরীক্ষায় তো দেখা যাবে প্রত্যেকটা কোশ্চেনে দেখা যাবে 2, 1.5, 2.5 এরকম মার্কে আসবে এবং আপনাকে 5টা 6টা জানতেই হবে। তাহলে আমি যদি দেখি যে প্রলং লেবার ফার্স্ট স্টেজে কেন প্রলং হচ্ছে, ফল্ট ইন পাওয়ার, যেমন অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন, যেমন ইউটেরাইন ইনার্শিয়া অথবা ইনকোঅর্ডিনেট ইউটেরাইন কন্ট্রাকশন, ফল্ট ইন দ্য প্যাসেজ, যেমন কন্ট্রাক্টেড পেলভিস, সার্ভাইকাল ডিস্টোসিয়া, পেলভিক টিউমার অথবা ফুল ব্লাডার। ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার মানে যে আসতেছে তারই সমস্যা, যেমন ম্যাল পজিশন, হ্যাঁ, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, ম্যাল প্রেজেন্টেশন, যেমন ফেস, ব্রাউ, কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য ফিটাস, যেমন হাইড্রোকেফালাস, এগুলো। আর সেকেন্ড স্টেজটা কতটুকু আমরা জানি, ফুল ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স আপ টু দ্য ডেলিভারি অফ দ্য ফিটাস, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। এখন ফুল ডাইলেটেশন হয়ে যে বসে আছে, দেখা গেল যে আপনি 1 ঘন্টা পরে দেখলেন সেই ফুল ডাইলেটেশনই আছে, কোনো লেবারের কোনো প্রোগ্রেস হচ্ছে না। সেটা কেন হতে পারে? এটা হতে পারে আপনার ফল্ট ইন দা পাওয়ার, যেমন ইউটেরাইন ইনার্শিয়া, ইনএবিলিটি টু বিয়ার ডাউন, মা বিয়ার ডাউন করতে পারছে না, তারপর রিজিওনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, তারপর কনস্ট্রিকশন রিং ফর্মেশন হয়েছে। ফল্ট ইন দা প্যাসেজ, সেই এনসেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, অ্যান্ড্রয়েড ডিসকন্ট্রাক্টেড পেলভিস, হ্যাঁ, সফট টিস্যু পেলভিক টিউমার, প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টার জন্য বাচ্চাটা নিচে নামতে পারছে না। আর ফল্ট ইন দা প্যাসেঞ্জার কি, সেই ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন। তার মানে দেখুন এখানে আপনার ফল্ট ইন দা প্যাসেজ এবং প্যাসেঞ্জার এই দুইটাতেই কিন্তু সেম সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, তারপর হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস, আর প্যাসেঞ্জার হচ্ছে ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন। শুধুমাত্র পাওয়ারের ক্ষেত্রে যে সমস্যা, যেমন ফার্স্ট স্টেজে তার বিয়ার ডাউন হবে না, বিয়ার ডাউন হবে সেকেন্ড স্টেজে বিয়ার ডাউন করতে পারছে না। আর ফার্স্ট স্টেজে যদি ইউটেরাইন কন্ট্রাকশনটাই অ্যাবনরমাল আসে, তাহলে এগুলো আমরা জানলাম কজ। হ্যাঁ, প্রলং ফার্স্ট স্টেজ এবং প্রলং সেকেন্ড স্টেজ কেন হচ্ছে। এখন আমি যে বললাম যে প্রলং ফার্স্ট স্টেজের আবার দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ফেজে একটা হচ্ছে প্রোট্রাকশন আর হচ্ছে অ্যারেস্ট ডিসঅর্ডার। কখন আমরা বলবো প্রোট্রাক্টেড অ্যাক্টিভ ফেজ আর কখন বলবো যে অ্যারেস্ট ডিসঅর্ডার। অ্যারেস্ট ডিসঅর্ডার মানে হচ্ছে এটা অ্যারেস্ট হয়ে গেছে, মানে এখন আমি পিপি করে পেলাম 6 am, আমি 4 ঘন্টা পরে আবার পিপি করে পেলাম সেই 6 am, তার মানে কি তার লেবারটা অ্যারেস্ট হয়ে গেছে, ওইখানে আর প্রোগ্রেস করছে না। আর প্রোটেক্টেড অ্যাক্টিভ ফেজ মানে বোঝা যাচ্ছে যে তার হয়তো এখন পিপি করেছি আমি 6 am, তার 4 ঘন্টা পরে পিপি করলে আমার 10 cm পাওয়ার কথা, কিন্তু আমি সেখানে পেলাম মাত্র 7 cm এর মতো বা হচ্ছে 6.5 cm। এটা হচ্ছে প্রোটেক্টিভ অ্যাক্টিভ ফেজ, মানে তার ডাইলেটেশনটা হচ্ছে, ডিসেন্টটা হচ্ছে, কিন্তু খুবই স্লো হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটেক্টিভ অ্যাক্টিভ ফেজ। এখন আপনারা দেখুন 379 পেজে একটা সুন্দর একটা ছক দেওয়া আছে যে নালী প্যারাসির ক্ষেত্রে কত হলে আমরা বলবো যে প্রলং ল্যাটেন্ট ফেজ, মাল্টির ক্ষেত্রে কত, হ্যাঁ, তার অবস্টেট্রিক আউটকামটা কেমন হবে, এই ছকটা আপনারা পড়বেন। তো এই ছকটা আমি একটু বলি, সেটা কি হচ্ছে যে ল্যাটেন্ট ফেজ যদি প্রলং ল্যাটেন্ট ফেজ হয় নালী প্যারাস, হ্যাঁ, তার মানে প্রাইমারির ক্ষেত্রে যদি মোর দেন 20 ঘন্টা, আর মাল্টির ক্ষেত্রে কি মোর দেন 14 ঘন্টা। এখন নালী প্যারা যারা, তাদেরকে আমরা কি করবো, সাপোর্টিভ কেয়ার দিব, তারপর হচ্ছে অক্সিটোসিন দিব। হ্যাঁ, এখন হচ্ছে এখানে কি আমরা সিজার করে ফেলবো না, আমরা এখানে আরেকটু আমরা ওয়েট করতে পারি। আর মাল্টির ক্ষেত্রে কি, মাল্টির ক্ষেত্রে সেম, আমরা অক্সিটোসিন দিব এবং হচ্ছে হলো এখন সিজার করবো না, আমরা একটু ওয়েট করবো, একটু অবজার্ভ করবো। এটা ল্যাটেন্ট ফেজ যাচ্ছে, সে অ্যাক্টিভ ফেজে যাচ্ছে কিনা। এখন অ্যাক্টিভ ফেজে যদি প্রোট্রাকশন ডিসঅর্ডার হয়, মানে হচ্ছে তার প্রোগ্রেসটা হচ্ছে কিন্তু ধীরে ধীরে হচ্ছে, হ্যাঁ, তখন হচ্ছে যেমন নালীর ক্ষেত্রে, নালী প্যারার ক্ষেত্রে অ্যাক্টিভ ফেজে মানে সার্ভাইকাল ডায়ালিটেশনটা লেস দেন 1.2 সেন্টিমিটার পার আওয়ার এবং মাল্টির ক্ষেত্রে হচ্ছে লেস দেন 1.5
5 সেন্টিমিটার পার আওয়ার, এটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন। আর ডিসেন্ট যদি লেস দেন 1 সেন্টিমিটার পার আওয়ার এবং মাল্টির ক্ষেত্রে লেস দেন 2 সেন্টিমিটার পার আওয়ার হয়, তখনও আমরা কি করব, আমরা এটাকে এক্সপেক্টেড কেয়ার মানে অক্সিটোসিন দিব, তাকে অক্সিজেন দিব, হ্যাঁ এগুলা তাকে হাঁটাহাঁটি করতে বলবো, সে এই ফেজে থাকবে প্রোটেকশন ডিসঅর্ডার। এখনো আমরা সিজারের ইন্ডিকেশনে যাইনি, কিন্তু এটা যখন অ্যারেস্ট ডিসঅর্ডার হয়ে যাবে, হ্যাঁ যেমন নালীর ক্ষেত্রে যখন প্রলং ডিসেলারেশন ফেজটা মোর দেন 3 ঘন্টা হয়ে যাবে এবং সেকেন্ডারি অ্যারেস্ট অফ ডাইলেটেশন হবে মোর দেন 2 আওয়ার এবং অ্যারেস্ট অফ ডিসেন্ট মানে সে আর এটা নামছেই না, প্রেজেন্টিং পার্টটা নামছেই না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, তখন কি করব, তখন আমরা সিজারিয়ান সেকশনের দিকে আমরা যাব। মানে যখন আমরা অ্যারেস্ট হয়ে গেছি, হ্যাঁ আর প্রোগ্রেস হচ্ছে না, তখন আমরা সিজারিয়ান ইন্ডিকেশনে যাব। এর আগে কিন্তু আমরা আর সিজারিয়ান ইন্ডিকেশন না, এর আগ পর্যন্ত আমরা কি করতে থাকবো, আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টই করতে থাকবো। এখন এই পেশেন্টটার প্রলং হয়ে গেল, এখন আমি কি কি কমপ্লিকেশন হতে পারে, ফিটাল কিছু কমপ্লিকেশন আছে, ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন আছে। ফিটাল কমপ্লিকেশনটা কি, সেটা হচ্ছে হাইপোক্সিয়া হতে পারে, ইন্ট্রাইউটেরাল ইনফেকশন, নিউমোনিয়া, ইন্ট্রাক্রেনিয়াল স্টেজ হতে পারে, হেমোরেজ হতে পারে এবং ইনক্রিজ অপারেটিভ ডেলিভারি। আর ম্যাটারনাল কি হতে পারে, এই যে এতক্ষণ ধরে সে লেবারে আছে, ম্যাটারনাল ডিস্ট্রেস হবে যদি তাকে আগে থেকে প্রম থাকে, এই ইনফেকশনে কোরিও অ্যামনিওনাইটিস হবে, পোস্টপার্টাম হ্যামোরেজ হবে, ট্রমা টু দ্য জেনিটাল ট্র্যাক্ট হবে, ইনক্রিজ অপারেটিভ ডেলিভারি হবে এবং পিপিএইচ হতে পারে এবং পিপিরাল সেপসিস সাব ইনফ্লেশন হতে পারে। তারপর কি হবে, ইনক্রিজ ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি, হ্যাঁ কারণ সে অনেকক্ষণ ধরে প্রলং হয়ে আছে এজন্য। এখন হচ্ছে হলো আমরা প্রলং লেবারের মধ্যে আমরা কি করব, যখন নাকি এটা অ্যাক্টিভ ফেজে আছে এবং প্রোটেক্টেড অ্যাক্টিভ ডিসঅর্ডারে আছে, তখন পর্যন্ত আমরা এক্সপেক্টেড করব, কিন্তু যখন এটা অ্যারেস্টে চলে যাবে তখন আমরা সিজারের দিকে যাব। এটা হচ্ছে এর ম্যানেজমেন্ট। আর কিছু ম্যানেজমেন্ট আছে যেমন হচ্ছে হলো যেটা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, যেমন পেশেন্ট অক্সিজেন ইনহেলেশন দিব, রেস্ট দিব, হ্যাঁ আবার হাঁটাহাঁটি করবে, ব্যাক মেসেজ করবে, হ্যাঁ এগুলো হচ্ছে তার এক্সপেক্টেড ম্যানেজমেন্ট। এবং আমি তাকে একটু ইনডিউস করতে পারি, আমরা পিটন ড্রিপ দিতে পারি, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গেল আমাদের প্রলং লেবার। এখন এই প্রলং লেবারটাই কি অবস্ট্রাকটেড লেবারে যেতে পারে? হ্যাঁ আপনারা যারা আছেন একটু বলুন, এই প্রলং লেবার থেকে কি অবস্ট্রাকটেড লেবারের দিকে যেতে পারে? পারে তো। হ্যাঁ জি। এখন আমরা চলে যাব তাহলে অবস্ট্রাকটেড লেবারে। তাহলে প্রলং লেবার থেকে আমরা যা যা পড়েছি, এই প্রলং লেবারটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়ার্ডে কাজ করার জন্য, হ্যাঁ এখান থেকে এই এতগুলো সেশন আসলে একটাও কোশ্চেন আসেনি, আমি আসলে দেখিনি, কিন্তু এখান থেকে আপনাদের যে কোশ্চেন আসতে পারে, যেমন এসবিএ তে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ যে একটা সিনারিও দিয়ে দিল যে এই পেশেন্টটার তার সার্ভাইকাল এই সময়ে ধরেন 8টার দিকে পিভি করা হয়েছে, তার ফাইন্ডিংসটা এরকম, আবার 2 ঘন্টা পরে পিভি করা হয়েছে, তার ফাইন্ডিংসটা এরকম, সে এখন কোন স্টেজ অফ লেবারে আছে, এরকম করে কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন চলে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আপু প্রলং লেবার থেকে আর কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা অবস্ট্রাকটেড লেবারে যাব। অবস্ট্রাকটেড লেবারটা খুবই ইম্পর্টেন্ট এবং অবস্ট্রাকটেড লেবারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হলো এটার ক্লিনিক্যাল ফিচারটা। হ্যাঁ ক্লিনিক্যাল ফিচারটা খুবই খুবই ইম্পর্টেন্ট অবস্ট্রাকটেড লেবারের, কারণ হচ্ছে হলো এই যে 6-7টা পয়েন্ট আছে, যে 6-7টা পয়েন্ট হচ্ছে হলো একদম বেড সাইড এক্সামিনেশন করেই পাওয়া যায়, পারভেজিনাল যে ফাইন্ডিংস গুলা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। আচ্ছা যদি প্রলং লেবারে আর কোশ্চেন না থাকে তাহলে আমরা অবস্ট্রাকটেড লেবারে চলে আসি। এই অবস্ট্রাকটেড লেবার কখন বলবো আমরা অবস্ট্রাকটেড লেবার? তার ইন্টারনাল কন্ট্রাকশন ভালো আছে, হ্যাঁ তার সুন্দর একটু পরপর তার চাপ আসতেছে, তার খুব ভালো কন্ট্রাকশন, কিন্তু যতটুকু কন্ট্রাকশন আসতেছে সেই তুলনায় হেড ডিসেন্ট হচ্ছে না, ওইটাকে বলবো আমরা যেখানে একটা মেকানিক্যাল একটা অবস্ট্রাকশন আছে, এই জন্য তার লেবারটা প্রোগ্রেস হচ্ছে না, আগাচ্ছে না, হ্যাঁ বাচ্চার ফিটাসের প্রেজেন্টিং পার্টটা নিচে নামছে না, তখনই তার মানে বুঝতে হবে যেটা অবস্ট্রাকটেড লেবারের দিকে চলে যাচ্ছে। তো আমরা যারা ওয়ার্ডে কাজ করি, আমরা তো হসপিটালে ভর্তি দিয়ে একটা পেশেন্টকে অবস্ট্রাকটেড এর দিকে নেই না, আমরা বেশিরভাগই পেশেন্ট অ্যাটেন্ড করি কি যারা বাইরে থেকে ট্রায়াল দিয়ে আসে অথবা হোম ট্রায়াল দিয়ে আসে, ওইসব পেশেন্ট গুলা একদম ক্লিন কাট অবস্ট্রাকটেড লেবারের ফিচার নিয়ে আসে। তারা এসে কি হিস্ট্রি দেয় যে তার অনেক মানে একদম 18 ঘন্টা 20 ঘন্টার একটা প্রলং লেবারের একটা হিস্ট্রি দেয়, হ্যাঁ তারপর হচ্ছে হলো আমরা যখন দেখবো যে পেশেন্টটা একদম এক্সস্টেড হয়ে আছে, হ্যাঁ একদম ডিহাইড্রেটেড হয়ে আছে,
তারপর দেখা যাবে যে যদি তার সাথে কোনো ফাইন্ডিং, তার আত্মীয়-স্বজন যদি থাকে তাহলে তাকে বলে যে হ্যাঁ বাসায় তো স্যালাইন দেওয়া হয়েছে, হ্যাঁ দেখা গেল আমরা যখন পিভি করব তখন পিভি কিছু ফাইন্ডিংস আমরা পাবো, যা দেখে আমরা বলতে পারবো যে এটা অবস্ট্রাকটেড লেবার। এখন এই অবস্ট্রাকটেড লেবারের কজ কি, কেন এটা হতে পারে, সেই একই প্রলং লেবারের মতোই এটার হচ্ছে ফল্ট ইন দা প্যাসেজ প্যাসেঞ্জার। এটা ফল্ট ইন দা প্যাসেজ যেটা, সেটা কি, যে বনি পেলভিস, হ্যাঁ এখানে হচ্ছে হলো হেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, এটাই হচ্ছে সবচেয়ে কমনেস্ট কজ। হ্যাঁ অবস্ট্রাকটেড লিভারের সবচেয়ে কমনেস্ট কজ হচ্ছে কি, হেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তারপর কি হচ্ছে, সফট টিস্যু টিউমার গুলো যদি থাকে, হ্যাঁ সার্ভাইকাল অথবা ব্রড লিগামেন্ট ফাইবার যদি থাকে, ওভারিয়ান টিউমার যদি থাকে, তারপর নন গ্র্যাভিড হর্ন অফ এ বাইকর্নেট ইউটেরাস, যার কারণে হচ্ছে সেই হর্নটা রাস্তাটা মানে যে প্যাসেজ দিয়ে যাবে সেই প্যাসেজটা অফ করে রেখেছে, যার কারণে বাচ্চাটা নিচের দিকে নামতে পারছে না। ফল্ট ইন দ্য প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারে কি ফল্ট হতে পারে, সেটা হচ্ছে বাচ্চাটা যদি ট্রান্সভার্স লাই থাকে, ব্রাউজ প্রেজেন্টেশন থাকে, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ফিটাস থাকে, যেমন হাইড্রোক্যাফালাস, সবচেয়ে কমনেস্ট হচ্ছে হাইড্রোক্যাফালাস যেখানে অবস্ট্রাকটেড লিভার হয়। তারপর কম্পাউন্ড প্রেজেন্টেশন যদি থাকে, লক টুইন, বিগ বেবি, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। হ্যাঁ এখানে বই অনেকগুলো কজ হচ্ছে, আমি আবারও বলছি আপুরা আপনারা কি করবেন, প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে কজ করবেন, যে ফল্ট ইন দ্য প্যাসেজ প্যাসেঞ্জার। আর যেহেতু এটা অবস্ট্রাকটেড লিভার, তার কন্ট্রাকশনে কোনো সমস্যা নেই, যার কারণে হচ্ছে আমার পাওয়ারে কোনো সমস্যা নেই। প্রলং লিভারের ক্ষেত্রে পাওয়ারেও সমস্যা আছে, কিন্তু অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে কিন্তু আমার পাওয়ারে কোনো সমস্যা নেই, মানে ইউটেরাসের কন্ট্রাকশনটা ঠিক থাকছে। এখন এই যে অবস্ট্রাকটেড লিভার মানে হচ্ছে তার প্রেজেন্টিং পার্টটা, হ্যাঁ তার ব্লাডার আর পিছনের স্যাক্রাম, এই যে দুইটার মাঝখানে যে অনেকক্ষণ ধরে সে প্রেস করে রাখছে, তার কারণে কি হয় আমরা জানি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ব্লাডারে অবস্ট্রাকটেড লিভারের জন্য ব্লাডারে কি প্যাথোলজিটা হয়। হ্যাঁ ব্লাডারের যেটা হয় সেটা হচ্ছে ব্লাডারের যে ইউরেথ্রা এবং হচ্ছে প্রেজেন্টিং পার্ট আর সিম্পাথিসের পিভিসের মাঝখানে এটা অনেকক্ষণ থাকে, এবং যার কারণে এখানে প্রেশার নেক্রোসিস হয়। হ্যাঁ এখানে কিন্তু স্লাফ আউট হয়ে তারপরে হয় না, এটা হচ্ছে প্রেশার নেক্রোসিস হচ্ছে, প্রেশার নেক্রোসিস হয়ে ওই জায়গাটা থেকে ফিস্টুলা ডেভেলপ করে। এই কারণে অবস্ট্রাকটেড লিভারের পরে আমরা কিন্তু বলি যে ক্যাথেটার অ্যাটলিস্ট 14 দিন অবশ্যই ক্যাথেটার রাখার কথা। হ্যাঁ পোস্ট অপারেটিভ কেয়ারে এটা বলতে হয়। এখন আসি এই যে অবস্ট্রাকটেড লিভার নিয়ে একটা পেশেন্ট আসলো আপনার কাছে, হ্যাঁ আপনি হিস্ট্রি নিলেন, পেশেন্টের এক্সামিনেশন করে কি পাবেন, পেশেন্টটা থাকবে এক্সস্টেড থাকবে, হ্যাঁ পেশেন্টটা ডিহাইড্রেটেড থাকবে, দেখবে যে অনেক শর্ট স্টেচার থাকবে, তার ট্যাকিকার্ডিয়া থাকবে, এবং দেখা যেতে পারে টেম্পারেচারও রাইজ। আর পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা কি পেতে পারি, প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং অথবা ব্যান্ডেলস রিং। আর পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে আমরা কি পেতে পারি, যে 7টা ফাইন্ডিং, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখবো যে ভালভাল ইডিমা, একদম ইডিমাটা একদম মানে ভালভাটা একদম ইডিমাটাস হয়ে আছে, একদম ড্রাই হট ভ্যাজাইনা, একদম আমরা যখন ভ্যাজাইনা দিয়ে পিপি করতে যাব দেখবো যে একটা লার্জ ক্যাপুট আছে এবং মোল্ডিং 3+ পর্যন্ত মেমব্রেনটা রাপচার হয়ে আছে। প্রেজেন্টিং পার্ট জ্যাম ইন দ্য ভ্যাজাইনা, মানে প্রেজেন্টিং পার্টটা একদম ভ্যাজাইনার মধ্যে আটকে আছে। তারপর সবচেয়ে যেটা কমনেস্টলি আমরা পাই সেটা হচ্ছে হেমাচুরিয়া, যখন আমরা ক্যাথেটার করি দেখা যায় যে একদম পুরো ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া। ঠিক আছে, এই কয়েকটা ফাইন্ডিং পার ভ্যাজাইনাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, ভালভাল ইডিমা, dry hot vagina, large caput present, molding C+, membrane rupture, presenting part jam in the vagina, and on catheterization hematuria পাবো। এখন এই যে আমরা পেলাম অবস্ট্রাক্টেড হয়ে আছে সে, তাহলে আমরা এটাকে কিভাবে ম্যানেজ করব, আমি পেয়েছি যেটা অবস্ট্রাক্টেড লিভার, এখন আমি কিভাবে ম্যানেজ করব, আমার প্রিন্সিপালটা কি ম্যানেজমেন্টে, যেটা হচ্ছে আমাদের মিড টার্মে আসে, প্রিন্সিপাল হচ্ছে রিলিভ অবস্ট্রাকশন। হ্যাঁ এই অবস্ট্রাকশনটাকে আমাকে রিলিভ করতে হবে, তার কারেকশন করতে হবে ডিহাইড্রেশন। হ্যাঁ আর প্রিভেনশন অফ সেপসিসের জন্য আমরা এখানে অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব। হ্যাঁ আমরা কিন্তু যদিও হসপিটালে আসলে সবাইকে আমরা অ্যান্টিবায়োটিক দেই, হ্যাঁ কিন্তু এই অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে হবে যে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব, কারণ তাকে অনেকবার হ্যান্ডেলিং করা হয়েছে, তার অবশ্যই এখানে ইনফেকশনের সেপসিসের চান্স অনেক বেশি, এজন্য আমরা অবশ্যই তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিব। তারপর পেশেন্ট যদি একদম যদি এক্সস্টেড ডিহাইড্রেট হয়ে গেছে তাকে আমরা ফ্লুইড দিব। তারপর আমরা কি দেখবো, ফিটাল হার্ট রেট দেখবো। হ্যাঁ যদি ফিটাস অ্যালাইভ থাকে তাহলে আমরা সিজারিয়ান সেকশন করব, আর যদি ফিটাসটা ডেড থাকে তাহলে বলা হয় যে ডিস্ট্রাকটিভ অপারেশন। হ্যাঁ ডিস্ট্রাকটিভ অপারেশন যেটা, সেটা তো বই খাতায় আছে। হ্যাঁ
অনেক ইনস্টিটিউশনের হয়তো হয় আর ডিস্ট্রাকটিভ অপারেশন, কিন্তু আমাকে বইয়ের ভাষায় বলতে হবে যে যদি এটা ডেট থাকে তাহলে ডিস্ট্রাকটিভ অপারেশন করব আমরা। আর এটার পোস্ট অপারেটিভ কেয়ার কি হবে, যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং ক্যাথেটার রাখতে হবে 14 দিন। ঠিক আছে, ক্যাথেটার রাখতে হবে 14 দিন। এখন এই যে অবস্ট্রাকটেড লিভার, এর কি কি কমপ্লিকেশন হতে পারে? কিছু ম্যাটারনাল কমপ্লিকেশন আছে, কিছু ফিটাল কমপ্লিকেশন আছে। হ্যাঁ, যেহেতু আমরা অবসেট মানুষ, আমাদের মাথায় সবসময় দুটো জিনিস থাকবে, একটা ম্যাটারনাল কমপ্লিকেশন, একটা ফিটাল কমপ্লিকেশন। যখনই কোয়েশ্চেন আসুক আপনারা চেষ্টা করবেন যে ম্যাটারনাল অ্যাটলিস্ট দুইটা, ফিটাল অ্যাটলিস্ট দুইটা বা একটা, যতটুকু পারেন এরকম একটু এরকম পয়েন্ট আউট করে লিখতে। হ্যাঁ, তাহলে ম্যাটারনাল কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েট এবং রিমোট। ইমিডিয়েট কি, ওই যে বললাম এক্সস্টেশন হবে, ডিহাইড্রেশন হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, জেনিটাল সেপসিস, ইনজুরি টু দ্য জেনিটাল ট্র্যাক্ট, ইভেন রাপচার ইউটেরাসও হতে পারে। এখন এখানে একটা দেখুন, রাপচার ইউটেরাস কাদের বেশি হয়? মাল্টিপ্যারাতে। হ্যাঁ, মাল্টিপ্যারাতে রাপচার ইউটেরাসের চান্স সবচেয়ে বেশি। তারপর কি হতে পারে? ডেলিভারির পরে পিপিএইচ হতে পারে, সেপসিস হতে পারে। আর রিমোট কি কমপ্লিকেশন হতে পারে? এটা খুবই ইম্পর্টেন্ট, ভিবিএফ, আরবিএফ, ভ্যাজাইনাল অ্যাট্রেসিয়া, ইভেন সেকেন্ডারি অ্যামেনোরিয়াও হতে পারে। ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে? ফিটাল কমপ্লিকেশন হতে পারে অ্যাসপাইসিয়া, অ্যাসিডোসিস, ইনফেকশন, ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। আচ্ছা, এখন আমাদের যে পেশেন্টটা আসলো, হ্যাঁ, অবস্ট্রাকটেড লিভারের একটা পেশেন্ট যখন আসলো, আমরা যখন ওয়ার্ডে ম্যানেজ করলাম, তারপরে ওকে আমরা কি অ্যাডভাইস দিব? সে যেন অবশ্যই তার যে ক্যাথেটারটা 14 দিন যেন ক্যাথেটারটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে। আমাদের জানুয়ারি 2024 থেকে একটা কোশ্চেন এসেছিল এরকম, যে একটা পেশেন্টের এরকম লিভারের একটা ফিচার ছিল অবস্ট্রাকটেড লিভারের, এখন তার ডায়াগনোসিস কি? হ্যাঁ, তারপর হচ্ছে তাকে এখন তুমি কি অ্যাডভাইস দিবা? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন এসেছিল। আচ্ছা, এখন এখানে কিছু প্রিভেনশন আছে। হ্যাঁ, অবস্ট্রাকটেড লিভার যেন আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, এটা একটা এন্টাইরলি একটা প্রিভেন্টেবল কন্ডিশন। তো যাদের যেরকম যেসব মায়েদের শর্টেজ প্রেশার, হ্যাঁ, আমরা তারপর হচ্ছে অবস্ট্রাকটেড লিভারের যে বাকি যে রিস্ক ফ্যাক্টর গুলো, ওগুলো আমরা আগেই আইডেন্টিফাই করব। তারপর আমরা যখন সে লেবারে আছে তখন আমরা মেনটেন করব পার্টোগ্রাফ, এবং অবশ্যই তাদেরকে ইন্সপায়ার করতে হবে ইনস্টিটিউশনাল ডেলিভারি। ইনস্টিটিউশনাল ডেলিভারি অবশ্যই তাদেরকে আমাদেরকে ইন্সপায়ার করতে হবে। তার মানে আমাদের যে দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, প্রলুং লেবার এবং অবস্ট্রাকটেড লেবার, এই দুইটা টপিক শেষ হয়েছে। এখন পরবর্তীতে টপিক্স যাওয়ার আগে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা এই দুইটা টপিক্স এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা কারো কোনো কিছু জানার আছে কিনা? এই টপিকস গুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কতগুলো কোশ্চেন আসছে, মানে খুব বেশি ইম্পর্টেন্ট কোনো টপিকস? ইম্পর্টেন্ট টপিক আপু বললাম, যেটা হচ্ছে প্রলুং লেবার থেকে তো আসলে এসবি আসতে পারে আপু। হ্যাঁ, আর অবস্ট্রাকটেড লেবার থেকে হচ্ছে বললাম না, ওরকম ডিরেক্ট কোশ্চেন আসেনি, কিন্তু যেমন হচ্ছে অবস্ট্রাকটেড লিভারের যে কমপ্লিকেশন যেটা বললাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর পারভাজনাল ফাইন্ডিং যেটা, হ্যাঁ, আসে নাই বলে যে আসবে না এমন তো না আপু। আসলে বিসিপিএস এর তো আপনারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে আপু টপিক রিপিট হচ্ছে, কিন্তু কোশ্চেন কিন্তু রিপিটেশন একটু কমই হয়। হ্যাঁ, আর হচ্ছে হলো এটা তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক অবস্ট্রাকটেড লিভারটা, বিশেষ করে কারণ হচ্ছে হলো মিড টার্মের জন্য বিশেষ করে। হ্যাঁ, আমাকে তো আসলে বুঝতে হবে যে কখন হচ্ছে হলো লিভারটা নরমাল নাকি অ্যাবনরমালের দিকে যাচ্ছে। তো ওই হিসেবে ইম্পর্টেন্ট আর কি, কিন্তু কোশ্চেন কিন্তু আপু মানে খুব বেশি আসেনি। এইসব টপিক গুলা যে আজকের যে 5টা টপিক আপু, এই 5টা টপিকস এর মধ্যে এসবি এর জন্যই হচ্ছে মেনলি চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে ম্যাল প্রেজেন্টেশন যে ওইখান থেকে দেখা গেছে যে এই সব সেশন মিলে আমি দেখলাম যে 2টা কোশ্চেন হচ্ছে রিটেনে এসেছে। হ্যাঁ, 2টা কোশ্চেন রিটেনে এসেছে। আর মানে এই এতগুলো সেশনের মধ্যে আর কি। আর হচ্ছে আপনার প্রসিডিউরটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অস্ট্রিক প্রসিডিউর, সেটা আমি বলবো আপু। এখন আমরা চলে আসি তাহলে চ্যাপ্টার 24, কন্ট্রাক্টেড পেলভিস। এই চ্যাপ্টার থেকে হচ্ছে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এসবি এর জন্য। হ্যাঁ, সিনারিও দিয়ে বলে যে এটা আসলে কোন টাইপ অফ পেলভিস। হ্যাঁ, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে এসবি টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কন্ট্রাক্টেড পেলভিস আমরা কখন বলবো?
Alteration in the size and or shape of the pelvis of sufficient degree as to alter the normal mechanism of labor in an average size baby। হ্যাঁ, একটা এভারেজ সাইজ বেবি তার ডেলিভারি হতে পারছে না, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস। এখন নর্মাল যে পেলভিসের চারটা টাইপ, গাইনিকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড এন্ড প্লাটিপয়েড, এই যে চারটা এটা আমরা এই চারটা পেলভিসের যে ডিফারেন্সিয়েশন, এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, পার্ট 1 এ যেরকম কোশ্চেন এসেছে, এই মিড টার্মেও কিন্তু এই টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসে। হ্যাঁ, এর মধ্যে দেখুন গাইনিকয়েড হচ্ছে সবচেয়ে বেশি 50%, বাকি অ্যান্ড্রয়েড এবং অ্যানথ্রোপয়েড হচ্ছে অ্যানথ্রোপয়েড 25%, অ্যান্ড্রয়েড 20% এবং প্লাটিপয়েড হচ্ছে 5%। এখন যে ছকটা আছে, হ্যাঁ, চ্যাপ্টার 24 আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের পার্ট 1 এ যেরকম কোশ্চেন আসতো, মিড টার্মে একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে ধরেন আপনাকে একটা সিনারিও দিয়ে দিল যে এ ফিমেল পেশেন্ট 20 উইকস অফ প্রেগন্যান্সি, সরি 37 উইকস অফ প্রেগন্যান্সি, came to you with labor pain। হ্যাঁ, তারপর হচ্ছে হলো অন পেলভিমেট্রি ইউ ফাউন্ড, হ্যাঁ, এরকম ক্রাইটেরিয়া দিয়ে দিল। তারপর বলবে যে এটা কোন টাইপ অফ পেলভিস, হ্যাঁ, কোন টাইপ অফ পেলভিসের ক্রাইটেরিয়াতে পড়ছে। হ্যাঁ, এই টাইপ করে এসবি আপনাদের আসতে পারে। হ্যাঁ, তাহলে আমরা যদি না জানি তাহলে তো আমরা অ্যান্সার করতে পারবো না। পার্ট 1 এর সময় এগুলো আমরা সবাই পড়েছি। হ্যাঁ, তো তারপরও আমি একটু বলি যে গাইনোকয়েড পেলভিস, হ্যাঁ, এটার কি কি ক্রাইটেরিয়া আছে, এটা শেপটা কি থাকে, ইনলেট, ক্যাভিটি, আউটলেট, এই টপিক গুলো ছিল পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট। আর অবস্ট্রাকটিভ আউটকাম যে ছকটা, এইটা হচ্ছে আমার মিড টার্মের জন্য ইম্পর্টেন্ট। এখানে দেখি যে একটা গাইনিকয়েড যে পেলভিস, তার হচ্ছে হলো এঙ্গেজিং ডায়ামিটারটা, সেটা কি হবে, ট্রান্সভার্স অর অবলিক। আর এঙ্গেজমেন্ট তো ডিফিকাল্টি হবে না, আর ডেলিভারি কি কোনো ডিফিকাল্টি হবে না। এটা হচ্ছে গাইনিকয়েড পেলভিসের। আর ইনলেট, ক্যাভিটি, আউটলেটের যে শেপ গুলো, হ্যাঁ, এই পয়েন্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন গাইনিকয়েড ইনলেট হচ্ছে রাউন্ড শেপের হবে, অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র সেগমেন্ট অলমোস্ট ইকুয়াল এন্ড স্পেশিয়াস থাকবে, স্যাক্রামের যে অ্যাঙ্গেল সেটা মোর দেন 90 ডিগ্রি হবে, স্যাক্রোসাইটিক নট ওয়াইড এন্ড শ্যালো, সাইড ওয়াল গুলো স্ট্রেট হবে অথবা স্লাইটলি ডাইভারজেন্ট হবে, ইস্টিয়াল স্পাইন নন প্রমিনেন্ট, পিউবিক আর্চ কার্ভ হবে, সাবপিউবিক অ্যাঙ্গেল ওয়াইড 85 ডিগ্রি, বাইটিউবারাস ডায়ামিটার নরমাল। এখন হচ্ছে আপু এসবিএ তে এইখান থেকে ক্রাইটেরিয়া তুলে দিয়েও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এই ক্রাইটেরিয়াটা কোন টাইপ অফ পেলভিসের। গাইনিকয়েডটাই হচ্ছে হলো আমাদের সবার, গাইনিকয়েডের যেহেতু পার্সেন্টেজ বেশি, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা কোশ্চেন আসতে পারে যে ফেস টু প্রিভিয়াস ডেলিভারি হয় কোন টাইপ অফ পেলভিসের ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যানথ্রোপয়েড। হ্যাঁ, অ্যানথ্রোপয়েডের হচ্ছে ফেস টু প্রিভিয়াস ডেলিভারিতে বেশি হয়। এটার এঙ্গেজিং ডায়ামিটার কত, অ্যান্টিরিয়র, পোস্টেরিয়র। তারপর অ্যান্ড্রয়েডের এঙ্গেজিং ডায়ামিটার কি, ট্রান্সভার্স অফ অবলিক। আর প্লাটিপয়েডের এঙ্গেজিং ডায়ামিটার হচ্ছে ট্রান্সভার্স। আচ্ছা, তার ফলে এই ছকটা আমরা পার্ট 1 এর জন্য যেভাবে পড়েছি, এখানেও ঠিক সেভাবেই পড়বো। এখন এই যে কন্ট্রাক্টেড পেলভিস বললাম, এটা কি কি কারণে হয়, কজগুলা কি, হ্যাঁ, একটু কজগুলো আমরা জেনে রাখি, কারণ যেহেতু মিড টার্মে সবগুলো কোশ্চেনে ছোট ছোট আছে, তো আসতেই পারে। হ্যাঁ, 1 মার্ক বা 1.5 মার্ক যে আসতে পারে। তো দুই একটা কজ থেকে আমরা জানি যে কেন এই ডিফর্মিটিটা হচ্ছে, যেমন নিউট্রিশনাল এন্ড এনভায়রনমেন্টাল ডিফেক্ট। হ্যাঁ, যেমন হচ্ছে কারো যদি আগে থেকে রিকেটশিয়া থাকে, অস্টিওম্যালাসিয়া থাকে, অথবা ডিজিজ অথবা ইনজুরি অফ বোন, হ্যাঁ, যদি তার পেলভিসে ফ্র্যাকচার থাকে, টিউমার থাকে, টিউবারকুলার আর্থারাইটিস থাকে, স্পাইনে যদি সমস্যা থাকে, কাইফোসিস, স্কোলিওসিস, স্পন্ডিলোলাইসিস, তারপর যদি হচ্ছে পোলিওমাইলাইটিস থাকে, হিপ জয়েন্টে যদি কোনো ডিজিজ থাকে, তার যদি কোনো ডেভেলপমেন্টাল ডিফেক্ট থাকে, এইসব কারণে হচ্ছে বিভিন্ন কারণে এই কন্ট্রাক্টেড পেলভিসটা হতে পারে। এখন এই কন্ট্রাক্টেড পেলভিস থেকে মেনলি এই চ্যাপ্টার থেকে এই ছকটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন এটার একটু কমপ্লিকেশনটাও পড়ে রাখি আমরা। কন্ট্রাক্টেড পেলভিস হলে লেবারের প্রেগন্যান্সিতে কি কমপ্লিকেশন হতে পারে, লেবারে কি কমপ্লিকেশন হতে পারে, প্রেগন্যান্সিতে কি হতে পারে, যেমন অ্যাবডোমেনটা একদম পেইনফুলাস হবে, মাল্টিতে বিশেষ করে যে ল্যাক্স অ্যাবডোমিনাল ওয়াল হয়, তারপর ম্যালপ্রেজেন্টেশন হবে, আনস্টেবল লাই হবে। আর লেবারে কি কি কমপ্লিকেশন হতে হবে, লেবারে কি, যেহেতু কন্ট্রাক্টেড পেলভিস, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফেরেন্স হবে, তারপর হচ্ছে হলো ইনক্রিজ ইনসিডেন্স অফ আর্লি রাপচার অফ মেমব্রেন, তারপর কর্ড প্রোলাপস হতে পারে, সার্ভাইকাল ডাইলেটেশনটা স্লো হবে,
তারপরে ইনক্রিজ টেন্ডেন্সি টু প্রলং লেবার হবে, অবস্ট্রাক্টেড লেবার হবে, তারপর পোস্টপার্টাম হ্যামোরেজ হবে, শক হবে, সেপসিস হবে। হ্যাঁ, আর বাচ্চার কি কমপ্লিকেশন হতে পারে? ফিটাল অ্যাসফাইসিয়া হতে পারে, ট্রমা হতে পারে। হ্যাঁ, এইগুলো হচ্ছে কমপ্লিকেশন। এটা হচ্ছে কন্ট্রাক্টেড পেলভিস। এই চ্যাপ্টারটা থেকে অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে অস্পির জন্য ক্লিনিক্যাল পেলভিমেট্রি, যেটা সেটা অস্পি ক্লাসে ক্লিনিক্যাল পেলভিমেট্রিটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে ওই ইয়ে দিয়ে, বনি পেলভিস দিয়ে। এটা হচ্ছে অস্পির জন্য। হ্যাঁ, ক্লিনিক্যাল পেলভিমেট্রিটা অত পরীক্ষায় আসেও না, কিন্তু আপনারা যখন এখন পড়বেন অবশ্যই ক্লিনিক্যাল পেলভিমেট্রিটা আপনারা হচ্ছে অস্পির বই থেকে একবার একটু দেখে নেবেন। তাহলে এই চ্যাপ্টার থেকে যেটা বললাম এসবি এর জন্য ওই ছকটা ইম্পর্টেন্ট, আর ক্লিনিক্যাল পেলভিমেট্রিটা হচ্ছে অস্পির জন্য ইম্পর্টেন্ট। আর একটু কম কমপ্লিকেশন আমরা পড়লাম। এখন চলে আসি আমরা চ্যাপ্টার 25। এটা হচ্ছে কি অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশন। আচ্ছা, এই চ্যাপ্টারটাও কিন্তু আসলে মেইনলি আপনার এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে আসলে এসিকিউতে কোশ্চেন তেমন আসেই নি। হ্যাঁ, আচ্ছা আপু, আমাদের হলো যে আর অস্পি ক্লাস কি কোনো বাকি আছে? আপু আপনাদের অস্পি ক্লাস সবগুলো কি হয়েছে? পরীক্ষার পরে তো অস্পি ক্লাস হবে, আবার রিটেনের পরে। না, এখন সেটা বুঝতে পেরেছি আপু, মানে আমাদের অস্পি এরকম ক্লাস কি রিটেনের পরেই নেওয়া হবে নাকি রিসেন্ট নেওয়া হবে, মানে টোটাল না কয়টা ক্লাস বাকি এই বিষয়টা নিয়ে যদি একটু অফিস থেকে জানা যেত ভালো হতো। আপু আপনি একটু অফিসে কষ্ট করে ফোন দিবেন, ফোন দিলে ওরা বলে দিবে আপনাকে। হ্যাঁ, ওনাদের তো বিভিন্ন শিডিউল থাকে, আসলে কোন ব্যাচের কয়টা ক্লাস বাকি আছে। হ্যাঁ, ওই শিডিউলটা ওনাদের কাছে থাকে আপু, মানে এটা তো আমি আসলে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, abnormal uterine contract, abnormal uterine action, যেটা হচ্ছে হলো চ্যাপ্টার 25। এখন এনি ডেভিয়েশন অফ নর্মাল প্যাটার্ন অফ ইউটেরাইন কন্ট্রাকশন, মানে যেটা ইউটেরাসের নর্মাল কন্ট্রাকশন, সেটা কি যে আপার সেগমেন্ট কন্ট্রাক্ট করবে, লোয়ার সেগমেন্ট রিল্যাক্স হবে। এই যে নর্মাল যে কন্ট্রাকশনটা, এখান থেকে যে কোনো ধরনের ডেভিয়েশন হলে সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন। এটা কেন হয়? এটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন যদি প্রাইমেট, স্পেশালি যাদের এজ 35 এর উপরে, তারপর প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, ইন্ডাকশন অফ লেবার, প্রোলং প্রেগনেন্সি, obesity, cephalopelvic disproportion, অথবা injudicious use of oxytocin, malposition, malpresentation, injudicious use of analgesic, emotional factor যেমন anxiety, stress, chorioamnionitis, এইসব বিভিন্ন কারণে কি হতে পারে? অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হতে পারে। এখন এই নর্মাল ইউটেরাসের যে কন্ট্রাকশনটা সেটা আসে, সেটা কোথা থেকে আসে? আমরা জানি ইউটেরাসের দুই পাশে যে দুই কর্ণ, সেখানে দুইটা পেস মেকার আছে, এবং এই পেস মেকার থেকে কন্ট্রাকশনটা শুরু হয়, এবং উপরের দিকে ফান্ডাস কন্ট্রাক্ট করে নিচে হচ্ছে লোয়ার সেগমেন্ট, মানে হচ্ছে হলো লোয়ার সেগমেন্টটা রিল্যাক্স হয় এবং বেবি ডিসেন্ট হচ্ছে ডেলিভারি করে। তাই তো, এটাই হচ্ছে নর্মাল প্যাটার্ন ইউটেরাসের কন্ট্রাকশনের। এখন এখান থেকে কোনো ডেভিয়েশন হলেই সেটাকে আমরা অ্যাবনর্মাল বলবো। এই যে এখানে একটা ছক আছে খুব সুন্দর করে, যেটা টাইপস, একটা হচ্ছে নর্মাল পোলারিটি, একটা অ্যাবনর্মাল পোলারিটি। এই টাইপস গুলো আমরা একটু জানি। নর্মাল পোলারিটিতে এটা হাইপারটোনিক হতে পারে। হাইপারটোনিক হয়ে যদি কোনো অবস্ট্রাকশন না থাকে তাহলে প্রিসিপিটেড লেবার হয়ে যাবে, আর যদি হাইপারটোনিক হয়ে অবস্ট্রাকশন মানে মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশন থাকে তাহলে আটকে যাবে। আর হাইপোটোনিক কি হতে পারে? হাইপোটোনিক হতে পারে স্পাস্টিক লোয়ার হতে পারে, মানে অ্যাবনর্মাল পোলারিটির মধ্যে আর কি আছে, যেমন স্পাস্টিক লোয়ার সেগমেন্ট হতে পারে, কোলিকি ইউটেরাস হতে পারে, অ্যাসিমেট্রিক ইউটেরাইন কন্ট্রাকশন, কনস্ট্রিকশন রিং, জেনারেলাইজড টোনিক কন্ট্রাকশন, সার্ভাইকাল ডিস্টোসিয়া, এগুলো সবই হচ্ছে অ্যাবনর্মাল ইউটেরাইন অ্যাকশনের একটা প্যাটার্ন। হ্যাঁ, এখন আমরা আসি সবচেয়ে কমন অ্যাবনর্মাল ইউটেরাইন যে কন্ট্রাকশনের সবচেয়ে কমন প্যাটার্ন হচ্ছে ইউটেরাইন ইনার্শিয়া। কারণ কি, সব অ্যাটনিক ইউটেরাস এটাই হচ্ছে হলো সবচেয়ে কমন ইউজুয়ালি পাওয়া যায়। আচ্ছা, এই চ্যাপ্টারে হ্যাঁ আপনারা দেখেন যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে কনস্ট্রিকশন রিং এবং রিট্রাকশন রিং। এই ছকটা হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে। অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশনের ডেফিনিশন, ফল, এটা টাইমস, এবং হচ্ছে হলো এই যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা কনস্ট্রিকশন রিং আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং অথবা ব্যান্ডেলস রিং, যেটা অবস্ট্রাকটেড লিভারের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। এখন এই যে কনস্ট্রিকশন রিং, এটার ফিচার গুলো কি কি? এটা হচ্ছে ম্যানিফেস্টেশন
প্রেজেন্টেশন অফ লোকালাইজ ইনকোঅর্ডিনেট ইউট্রাইন কন্ট্রাকশন, মানে ইউট্রাইন কন্ট্রাকশনটা হচ্ছে কিন্তু কোঅর্ডিনেশনটা ঠিক না। এটা কেন হতে পারে? আনডিউ ইরিটেবিলিটি অফ দ্য ইউটারাস, ওই যে যেরকম পিটন, তারপরে হচ্ছে হলো আমরা বাইরে থেকে যে অক্সিটোসিন গুলো দিই এর জন্য হতে পারে। এটা কোথায় সিচুয়েশনটা কি? ইউজুয়ালি এট দ্য জাংশন অফ আপার এন্ড লোয়ার সেগমেন্ট বাট মে অকার ইন আদার প্লেসেস, মানে আপার এন্ড লোয়ার সেগমেন্টের, ইউটারাসের আপার এন্ড লোয়ার সেগমেন্টের মাঝখানে ইউজুয়ালি হয়। আর ইউটারাসটা কি হবে? আপার সেগমেন্ট কন্ট্রাক্ট করছে এবং লোয়ার সেগমেন্টটা রিল্যাক্স করতেছে, মানে রিল্যাক্স হবে, উপরে কন্ট্রাকশন হবে যখন তখন নিচেটা রিল্যাক্স হবে এবং পোলারিটিটা অ্যাবনর্মাল। ম্যাটারনাল কন্ডিশন কি হবে? অলমোস্ট আনএফেক্টেড থাকবে আনলেস দ্য লেবার ইজ প্রোলং। যখন প্রোলং হবে তখন কি ম্যাটারনাল কন্ডিশনটা খারাপ হবে। অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কি পাবো কনস্ট্রাকশন রিং এর ক্ষেত্রে? এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাবডোমিনাল এক্সামিনেশন আর ভ্যাজিনাল এক্সামিনেশনের ফাইন্ডিংসটা সেটা হচ্ছে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে ইউটেরাসটা নরমাল থাকবে, নন টেন্ডার থাকবে, ফিটাল পার্ট গুলো ইজিলি ফেল্ড করা যাবে, রিংটা পাওয়া যাবে না, রাউন্ড লিগামেন্টটা পাওয়া যাবে না, আর ফিটাল হার্ট সাউন্ড কি প্রেজেন্ট থাকবে। ভ্যাজিনাল এক্সামিনেশনে করলে কি পাবো? লোয়ার সেগমেন্ট ইজ নট প্রেসড বাই দ্য প্রেজেন্টিং পার্ট, রিং ইজ ফেল্ড ইউজুয়ালি অ্যাবাভ দ্য হেড, হেডের উপরে পাওয়া যেতে পারে রিংটা, এবং অবস্ট্রাকটিভ লেবারের যে ফিচার গুলো আমি বললাম সেই ফিচার গুলো এখানে থাকবে না। তারপরে কি হবে? যদি এই অনেকক্ষণ ধরে এই জিনিসটা চলতে থাকে তখন ম্যাটারনাল এক্সোস্টেশন হবে, কিন্তু সেটা একটা লেট ফিচার হিসেবে হবে। ফিটাল হাইপোক্সিয়া তখন ফিটাল ডিস্ট্রেসও ডেভেলপ করতে পারে এবং সেটা অনেক দেরিতে গিয়ে, এবং চান্স অফ ইউটেরাল রাপচার, এটা এখানে ইউটেরাস রাপচারের কোনো চান্স নেই, চান্স অফ ইউটেরাইন রাপচার ইজ অ্যাবসেন্ট। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কনস্ট্রাকশন রিং এর ক্ষেত্রে ইউটেরাইন রাপচারের কোনো চান্স নেই। এখন এখানে আমরা কি ট্রিটমেন্ট করব? পেশেন্টকে কি করব যে রিংটা রিল্যাক্স করার জন্য ডেলিভারি করব বেবি অর কাট দ্য রিং ডিউরিং সিজারিয়ান সেকশন। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা যাবো রিট্রাকশন রিং। যে কনস্ট্রাকশন রিং এর সাথে রিট্রাকশন রিং এর কিভাবে বুঝবো যেটা আমরা রিট্রাকশন রিং? এটা হচ্ছে একটা ওই কনস্ট্রাকশন রিং এর সময় কিভাবে ফর্মেশন হয়েছিল? ইউটেরাসের উপর থেকে কন্ট্রাকশন হচ্ছে আর নিচে রিল্যাক্স হচ্ছে, কিন্তু রিট্রাকশন রিং এর ক্ষেত্রে ইউটেরাসের ক্রনিক্যালি কন্ট্রাক্ট হচ্ছে। হ্যাঁ, এটা কন্ট্রাক্ট করেই যাচ্ছে, মাঝখানে যে উপরে যখন ইউটেরাস কন্ট্রাক্ট করবে ফান্ডাস, লোয়ার সেগমেন্টে রিল্যাক্স হবার কথা সেটা হচ্ছে না, এটা টনিক্যালি কন্ট্রাক্ট করেই যাচ্ছে। হ্যাঁ, এবং এই কন্ট্রাক্ট করে করে সেটাকে অবস্ট্রাকটেড লেবারের দিকে চলে যায়। তারপর কি হবে? এটা কখন এটা পাওয়া যায় হচ্ছে এট দ্য জাংশন অফ আপার এন্ড লোয়ার সেগমেন্ট এন্ড প্রোগ্রেসিভলি মুভ আপওয়ার্ড, মানে এই যে ব্যান্ডটা এটা উপরের দিকে উঠতে থাকে। হ্যাঁ, অবস্ট্রাকটেড লেবারে কিন্তু আমরা পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেই যে রিংটা পাই এইটাই সেটা, যেটা প্যাথোলজিক্যাল রিট্রাকশন রিং অথবা ব্যান্ডেল রিং। এখানে কি হচ্ছে? ম্যাটারনাল কন্ডিশন একদম এক্সস্টেড থাকে, তারপর ইউটেরাসটা টেন্স থাকবে, টেন্ডার থাকবে, ফিটাল হার্ট রেট আমরা পাবো না, তারপর হচ্ছে একদম ফিটাল পার্টস গুলাও দেখা যাবে যে ফিল করা যাচ্ছে না ঠিক মতো। ভ্যাজিনাল এক্সামিনেশন করলে কি হবে? লোয়ার সেগমেন্ট ইজ ভেরি মাচ প্রেসড বাই দ্য ফোর্সিবল ড্রাইভ এন্ড প্রেজেন্টিং পার্ট। হ্যাঁ, লোয়ার সেগমেন্টটা একদম পুরো প্রেসড হয়ে আছে, রিংটা ভ্যাজিনালি পাওয়া যাবে না। তারপর হচ্ছে কি ফিচার্স হচ্ছে হলো অবস্ট্রাকটেড লিভারের যে ফিচার গুলো সেগুলো আমরা পাবো। আর এটা হচ্ছে কি এন্ড রেজাল্ট কি আমাকে অবশ্যই এটা সিজারিয়ান ডেলিভারি করতে হবে। আর যদি ফিটাল হার্ট রেট না থাকে তখন আমরা যে ডিস্ট্রাক্টেড যে অপারেশন ওগুলো আমরা করতে পারি। এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য। এখান থেকে অবশ্যই এসবিএ আসতে পারে। হ্যাঁ, এই টেবিলটা এর জন্য ইম্পর্টেন্ট, এই টেবিলটা আপনারা একটু দেখে রাখবেন, এটা খুবই সোজা, জাস্ট একটু বুলালেই হবে। আর আরেকটা টপিক এখান থেকে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিসিপিটেড লেবারটা বলি, কারণ প্রিসিপিটেড লেবার থেকে কখনো কোশ্চেন আসেনি এখন পর্যন্ত, আমি দেখিনি, কিন্তু তারপরও এটা একটু ইম্পর্টেন্ট। প্রিসিপিটেড লেবারটা কখন বলবো আমরা? প্রিসিপিটেড লেবার যখন লেবারের ডিউরেশন, হ্যাঁ, একদম ফার্স্ট এবং সেকেন্ড স্টেজ মিলে ফুল লেবারের ডিউরেশন 3 ঘন্টার কম হবে, ওটাকেই বলবো আমরা প্রিসিপিটেড লেবার। আমরা অনেক সময় দেখি না ওয়ার্ডে যে একদম আস্তে আস্তে ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ মিলে যখন 3 ঘন্টার কম হবে তখনই আমরা তাকে বলবো প্রিসিপিটেড লেবার। এটা প্রিভিলেন্সি অ্যাবাউট 2%। হ্যাঁ, এটা ইউজুয়ালি কার কার সাথে থাকতে পারে? যেমন অ্যাব্রাপ্টো প্লাসেন্টা, ইউটেরাইন ইটাকিসিস্টোল, এগুলা এটা কাদের কমন? মাল্টিপ্যারাতে কমন, এবং যার একবার প্রিসিপিটেড লেবার হয় দেখা যায় যে রিকার হতেই থাকে। আচ্ছা, এই প্রিসিপিটেড লেবার হলে মায়ের কি সমস্যা হয়, বাচ্চার কি সমস্যা হয়? মায়ের কি হতে পারে? এই যে প্রিসিপিটেড লেবার করে ধাম করে ডেলিভারি হয়ে যায়, এক্সটেন্সিভ ল্যাসারেশন হচ্ছে, টিআর হচ্ছে, তারপর পিপিএইচ হচ্ছে, তারপর ইউটেরাস ইনভার্সন হয়ে যেতে পারে, রাপচার হয়ে যেতে পারে, ইনফেকশন, তারপর অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। আর বাচ্চার কি হয়? এই যে ইন্ট্রাক্রিনাল স্ট্রেস হবে, হেমোরেজ হবে। হ্যাঁ, তারপর অনেক সময় যাচ্ছে পেছনে বাথরুমে ডেলিভারি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন কি আপগারেজ লো হবে, তারপর ফিটাল ডিস্ট্রেস হবে। হ্যাঁ, এগুলো।
তাহলে ট্রিটমেন্ট কি দেবো? আসলে এটা তো আসলে কোনো ট্রিটমেন্ট নেই, যে এটা তো প্রেসিপিটেড লিভার হয়ে যাবে। কিন্তু যদি এটা হসপিটালে ডেলিভারি হয়, আমরা অবশ্যই চেষ্টা করব যে এই পেশেন্টটার হেডটা যেন কন্ট্রোল ওয়েতে ডেলিভারি হয়। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট যে হেডটা কন্ট্রোল ওয়েতে ডেলিভারি হতে হবে। আচ্ছা, এখন আমাদের যে টপিক গুলো ছিল এর মধ্যে এই চারটা ছিল ছোট ছোট টপিক: প্রোলং লেবার, অবস্ট্রাকটেড লিভার, কন্ট্রাক্টেড পেলভিস এবং অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন। এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে চ্যাপ্টার 26, ম্যাল পজিশন, ম্যাল প্রেজেন্টেশন এবং কর্ড রোল আপ। এখন এই চ্যাপ্টারটা, যেটা চ্যাপ্টার 26, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই বড় আর হচ্ছে হলো একটু কঠিন, তাই না? চ্যাপ্টার 26 কিন্তু আমরা আসলে পার্ট 1 এর সময় সেভাবে পড়িনি, তো এই জন্য এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে। তো এই চ্যাপ্টার থেকে আমি বলি, এই চ্যাপ্টার থেকে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট থেকে একটা কোশ্চেন এসেছিল আপনার 2023-এর জুলাই সেশনে। ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট থেকে একটা কোশ্চেন এসেছিল। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে মেইনলি অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি যে ম্যানোভার গুলো অস্পিতে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার গুলো মেইনলি হচ্ছে অস্পির জন্যই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে রিটেনে কোশ্চেন খুবই কম আসে। তারপরে যে একদমই আসে না তা তো না, বললামই তো একটা দুটো কোশ্চেন এসেছে। তো আমার কাছে যেটা মনে হয় এই চ্যাপ্টার থেকে কর্ড প্রোলাপস, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং এটা কিন্তু রিটেনে আসার মতো একটা কোশ্চেন যে কর্ড প্রোলাপস। তো এই জন্য এই চ্যাপ্টার থেকে প্রথমে একটু কর্ড প্রোলাপস দিয়ে শুরু করি। হ্যাঁ, কর্ড প্রোলাপস যে আমাদের ওয়ার্ডেও আমরা পাই। হ্যাঁ, কর্ড প্রোলাপস তো আমরা আসলে সবাই পাই, এটা ওয়ার্ডে যারা আছি। হ্যাঁ, কর্ড প্রোলাপসের পেশেন্ট আমরা সবাই দেখি। এটা হচ্ছে চ্যাপ্টার 26। হ্যাঁ, আমার কাছে হচ্ছে গাইড অফ দত্ত 10th এডিশন, চ্যাপ্টার 26 আর পেজ নাম্বার হচ্ছে 375। এখানে তো কর্ড প্রোলাপস, কর্ড প্রোলাপসের হচ্ছে তিনটা টাইপস আছে। একটা হচ্ছে অকাল্ট প্রোলাপস, একটা হচ্ছে কর্ড প্রেজেন্টেশন, আর হচ্ছে কর্ড প্রোলাপস। অকাল প্রোলাপসটা কি? আচ্ছা, এই কর্ড প্রোলাপসটা কিন্তু আপনার ওজিএসবি গাইডলাইনে, হ্যাঁ, এটার ম্যানেজমেন্ট কোর্সটা খুব সুন্দরভাবে লেখা আছে। এখানেও আছে, ডক্টরতেও আছে, কিন্তু এখানে তো ছক আকারে এটা হচ্ছে হলো ওজিএসবি গাইডলাইনে খুব সুন্দর করে দেওয়া আছে। ওইখান থেকে না একবার একটু আপনারা দেখে নেবেন, তাহলে একটু ইজি হবে। আর আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, অকাল্ট প্রোলাপস যেটা, সেটা কি? cord is placed by the side of the presenting part, মানে প্রেজেন্টিং পার্ট হেড অথবা বাটক যেটাই থাকুক তার একটু সাইডেই থাকতেছে হচ্ছে হলো কর্ডটা। কিন্তু আমি যখন পিভি করব তখন কিন্তু এটা ফিল করা যাবে না। হ্যাঁ, ইজিলি হাতে আমাদের লাগে না। এটা কি শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি অথবা সিজারিয়ান সেকশনের সময় এটা ডায়াগনোসিস করা যায়। আমরা যদি এই পেশেন্টকে প্রেজেন্ট অকাল প্রোলাপস যেটা, সেটা যদি আমরা একটা পেশেন্টের যদি আমরা সিটিজি করি এবং দেখা যায় যদি পারসিস্টেন্স অফ ভেরিয়েবল ডিসেলারেশন যদি থাকে এবং ফিটাল ব্র্যাডিকার্ডিয়া থাকে, তখন কিন্তু অনেক সময় বোঝা যায় যে এটা অকাল প্রোলাপসের জন্য হচ্ছে। তারপরে কি? কর্ড প্রেজেন্টেশন। কর্ড প্রেজেন্টেশনটা কি? এই যে প্রেজেন্টিং পার্টের নিচ দিয়ে, হ্যাঁ, এই কর্ডটা চলে এসেছে। এটা কিভাবে ডায়াগনোসিস করা যায়? যখন নাকি আমরা পিভি করতে যাই তখন হচ্ছে দেখা যায় যে আমাদের হাতে পালসেশন লাগে। হ্যাঁ, যদিও মেমব্রেনটা ইনটেক, কিন্তু তারপরও আমাদের হাতে একটা পালসেশন ফিল হচ্ছে। এটাই হচ্ছে কর্ড প্রেজেন্টেশন। আর কর্ড প্রোলাপস কি? যেটা একদম বের হয়ে আসতেছে, একদম কর্ডটা একদম ভেজাইনাতে বের হয়ে এসেছে অথবা ভালভার বাইরে চলে এসেছে এবং মেমব্রেন রাপচার হয়ে গেছে, তখন তো কর্ড প্রোলাপস আমরা বুঝতেই পারি কর্ড প্রোলাপস। এখন এই যে কর্ড প্রোলাপস, এটা ইনসিডেন্সটা কি? এটা হচ্ছে হলো কেফালিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে 0.5%, ট্রান্সভার্স লাইয়ের ক্ষেত্রে 20%, এবং এটা সবচেয়ে বেশি মোস্টলি কনফাইন্ড টু প্যারাস উমেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কর্ড প্রোলাপসটা মেইনলি প্যারাস উমেনের ক্ষেত্রে বেশি হয়। এটা কি কি কারণে, মানে অ্যাসোসিয়েটেড কি কি ফ্যাক্টর থাকতে পারে? ম্যাল প্রেজেন্টেশন, তারপর কন্ট্রাক্টেড পেলভিস, প্রিম্যাচুরিটি, টুইন, প্লাসেন্টাল ফ্যাক্টর যেমন মাইনর ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিম্যাচুরিটি, আইট্রোজেনিকও হতে পারে, তারপর প্রসিডিউর রিলেটেড যেমন এআরএম, ডোর আপচার অফ দ্য মেমব্রেন করতে গেলে হতে পারে, ম্যানুয়াল রোটেশন অফ দ্য হেড, এক্সটার্নাল কেফালিক ভার্সন, ইন্টারনাল পোডালিক ভার্সন, হ্যাঁ, এইসব ক্ষেত্রেও কিন্তু হতে পারে এই যে কর্ড প্রোলাপসটা। এখন আমরা ডায়াগনোসিস করলাম কর্ড প্রোলাপস। একটা পেশেন্ট আসলো আমাদের কাছে কর্ড প্রোলাপস নিয়ে, এখন আমাকে কি ম্যানেজ করতে হবে?
এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, কল ফর হেল্প। এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, কল ফর হেল্প, এবং হচ্ছে হলো আমি সাথে সাথে কর্ডটা ফিল করব। এখন যদি দেখি যে কর্ডের পালসেশন আসছে, মানে কর্ডের পালসেশন এখনো যায়নি আছে, তাহলে কি করব, রোগীটাকে অক্সিজেন দিব 4 to 6 লিটার পার মিনিট, এবং কর্ডটাকে আমরা কভার করে দিব একটা ওয়ার্ম স্যালাইন মপ দিয়ে। একটা মপ দিব, সেটা গরম পানিতে ভালো করে চেপে ওইটা আমরা কর্ডটা কাভার করে রাখবো। তারপর আরেকজন কি করবে, সে আরেকজন এসে ফিটাল হার্ট রেট দেখবে, এবং আমি টিভি করে দেখবো যে ফিটাল লাইটা কি। যদি ট্রান্সভার্স লাই হয়, হ্যাঁ, এবং যদি টার্ম হয়, তাহলে আমরা কি করবো, ইমিডিয়েট সিজারিয়ান সেকশন করবো। আর যদি দেখা যায় যে না এটা প্রি টার্ম, হ্যাঁ, তাহলে আমাকে কাউন্সিলিং করতে হবে যে এই বাচ্চার আউটকাম আসলে নেই, হ্যাঁ, এটা। আর যদি লংগিটিউডিনাল লাই থাকে, তাহলে আমি অ্যাসেস করব যে সে লেবারের কোন স্টেজে আছে, ফার্স্ট স্টেজ না সেকেন্ড স্টেজ আছে। যদি ফার্স্ট স্টেজ অফ লেবার থাকে, তাহলে এই যে ওটি করব, মানে সিজারিয়ান সেকশন তো করব, এটা করার আগে পেশেন্টটাকে কিভাবে প্রিপেয়ার করব আমরা, এই যে কর্ড কম্প্রেশনটা রিলিভ করার জন্য কয়েকটা প্রসিডিউর আছে। একটা হচ্ছে নি এলবো পজিশন, পেশেন্টটাকে আমরা বলবো নি এলবো পজিশনে থাকতে, অথবা লেফট ল্যাটারাল পজিশন। হ্যাঁ, মানে কি, সে হেডটা ডাউন করে রাখবে এবং তার লেফট হিপের নিচে একটা পিলো দিব। ইনফ্লেশন অফ ব্লাডার উইথ 500 ml অফ নর্মাল স্যালাইন, আমরা ব্লাডারটাকে 500 ml নর্মাল স্যালাইন দিয়ে ইনফ্লেট করব, এবং হচ্ছিল এটা ক্ল্যাম্প করে রাখবো। তারপর টপোলাইট দিব, যেন হচ্ছে ইউটেরাইন কোনো কন্ট্রাকশন না আসে। জাস্ট আমরা ওই কর্ডের উপর যেন কোনো কম্প্রেশন না পড়ে এতটুকু ইনশোর করব, এবং একজন হাত দিয়ে ওই কর্ডটা ধরে রাখবে, এবং হচ্ছে হলো প্রেজেন্টিং পার্টটা উপর করে রাখবে, যেন কর্ডের উপর কোনো কম্প্রেশন না পড়ে। এবং আর্জেন্টলি হচ্ছে অপারেশনের জন্য, সিএস এর জন্য পেশেন্টটাকে রেডি করতে হবে, এবং হচ্ছে হলো যখন সিএস হবে অবশ্যই ব্লাডারটা ইনটেট করে নিতে হবে, ক্যাথেটারটা। আর যদি পেশেন্টের সেকেন্ড স্টেজ অফ লেবারে থাকে, যদি ভার্টেক্স থাকে, তাহলে কি করব আমরা, ফরসেপ অথবা ভেন্টোস। ইউজুয়ালি ফরসেপটাই বেশি ব্যবহার করা হয়, ভেন্টোস কিন্তু টাইম লাগে, তাই ফরসেপ ডেলিভারি করে ফেলবো। আর যদি ব্রিজ থাকে তাহলে ব্রিজ এক্সট্রাকশন করে ফেলবো। হ্যাঁ, এটাই হচ্ছে কর্ড প্রোলাপস। আর যদি কর্ড যদি পালসেশন না থাকে, তার মানে হচ্ছে ফিটাল ডেথ হয়ে গেছে, তাহলে কি হবে, যে মায়ের জন্য যদি কোনো অবস্টেটিক কমপ্লিকেশন না থাকে, তাহলে আমরা অবশ্যই ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করব। আর যদি কোনো কমপ্লিকেশন থাকে, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই সিজারিয়ান সেকশন করতে হবে। আচ্ছা, তার মানে এই কর্ড প্রোলাপস যেটা, এটা হচ্ছে খুবই ইমার্জেন্সি একটা কন্ডিশন। এখন এই কর্ড প্রোলাপসের এই যে কথাগুলো বললাম, যে ম্যানেজমেন্ট, এটা কিন্তু ওডিএসপি গাইডলাইন থেকে বলেছি, এবং পরীক্ষায় কিন্তু রিটেনে এই কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন। আচ্ছা, আপনারা যারা নাকি হচ্ছে ইউসি ট্রেনিং করেছেন বিসিপিএসসি গিয়ে, ওখানেও কিন্তু এই চ্যাপ্টারের কয়েকটা টপিকস পড়ানো হয়, তাই না? প্রসিডিউর গুলো যে দেখানো হয়েছে ইউসি ট্রেনিং এ, হ্যাঁ, ওই প্রসিডিউর গুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন, কারণ দেখা যায় কি মিড টার্মের সময় রিটেন আর ভাইবার মাঝখানে এত অল্প টাইম থাকে, অফিসের মাঝখানে, যে এগুলো আসলে তখন খুব হ্যাপাজার্ড হয়ে যায়। তো এখন থেকে একটু একটু করে করলে, আর ইউসি ট্রেনিং এ তো ম্যাডামরা খুব সুন্দর করে জিনিসগুলো দেখিয়ে দেয়, ওগুলোই বারবার যদি একটু করি আমরা, তাহলে দেখা যায় যে আমাদের চর্চার মধ্যে থাকবে। আচ্ছা, অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন, হ্যাঁ, তাহলে ভার্টেক্স ছাড়া ম্যাল পজিশনটা কি, ভার্টেক্স ছাড়া, হ্যাঁ, আর যে কোনো পজিশনে যদি অক্সিপুটো এন্টিরিয়র না থেকে, ভার্টেক্সে অক্সিপুটো এন্টিরিয়র না থেকে আর যে পজিশনেই থাকবে, এটাকেই বলবো আমরা ম্যাল পজিশন। এখন ওই অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন যেটা, এখানে হচ্ছে তিনটা, একটা হচ্ছে তিনটা টাইপ, একটা হচ্ছে রাইট অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন, একটা হচ্ছে লেফট অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন, আর এটা হচ্ছে একদম ডিরেক্ট অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন। এখন অক্সিপুটো পোস্টেরিয়র পজিশন যেটা, সেটা হচ্ছে ভার্টেক্সের, মানে রাদার দেন ভার্টেক্স, এটা হচ্ছে না সবচেয়ে কমন একটা অ্যাবনর্মাল পজিশন। এটা কোন ধরনের পেলভিসে সবচেয়ে বেশি হয়, অ্যানথ্রোপয়েড, অ্যানথ্রোপয়েড পেলভিসে অক্সিপুটো পোস্টেরিয়র পজিশনটা বেশি হয়, এবং রাইট অক্সিপুটো পোস্টেরিয়র ইজ 5 টাইমস মোর কমন দ্যান দ্য লেফট অক্সিপুটো পোস্টেরিয়র। ঠিক আছে, এটা কিন্তু একটা এসবি এর কোশ্চেন, যে কোন অক্সিপুটো পোস্টেরিয়র পজিশনটা কমন, সেটা হচ্ছে রাইট
হ্যালো, হ্যালো, কেউ কি কিছু বলছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? কোন আপু কি কিছু বলছেন? আচ্ছা, অক্সিপিটো পোস্টেরিয়র যে এটার হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেটা ছিল পার ভেজানাল এক্সামিনেশনের যে ফাইন্ডিংস, হ্যাঁ, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে আছে, আমি এটা ভেজানাল এক্সামিনেশন করে কিভাবে বুঝবো, হ্যাঁ? এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে যদি পেশেন্টটা লেবারে থাকে এবং সে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে আছে কিনা এটা বোঝার জন্য আমরা আমরা তাহলে পিবি ফাইন্ডিং কি পাবো? elongated bag of membrane which is likely to rupture during examination, দেখা যাবে যে একদম ব্যাগ অফ ফোর ওয়াটার চলে এসেছে। The sagittal suture occupies any of the oblique diameter of the pelvis, পেলভিসের যে কোনো অবলিক ডায়ামিটারের মধ্যে sagittal sutureটা আছে। posterior fontanelle is felt near the sacroiliac joint and the anterior fontanelle is felt more easily because of deflection of the head and হেডটা ডিফ্লেকশন হয়ে আছে, এই জন্য আমাকে অ্যান্টেরিয়র ফন্টানিলটা দেখা যাবে যে আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এটা হচ্ছে আমার ভেজানাল এক্সামিনেশনের ফাইন্ডিং। এবং আমি যখন লেট লেবারে চলে যাচ্ছে পেশেন্টটা, ক্যাপুট ফর্মেশন হয়ে যায়, এই জন্য এটা বোঝা যায় না। আর হচ্ছে সিজার করলে তখন আবার দেখা যায় যে কানটা সামনে চলে আসে, তাই না? একদম কান যেটা সামনে চলে আসে সেটা বোঝা যায় যে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে ছিল, ইনসিশনটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে কানটা দেখা যাচ্ছে, তখন হচ্ছে বলছে এটা অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে ছিল, এই জন্য তার লেবারটা প্রোগ্রেস করছিল না। আচ্ছা, এখন এই যে ডায়ামিটার অফ এঙ্গেজমেন্ট অবলিক ডায়ামিটার, অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনের এঙ্গেজমেন্ট ডায়ামিটার হচ্ছে অবলিক ডায়ামিটার এবং এঙ্গেজিং ডায়ামিটার অফ দ্য হেড কি অক্সিপিটো ফ্রন্টাল 11.5 সেন্টিমিটার অথবা সাব অক্সিপিটো ফ্রন্টাল 10 সেন্টিমিটার। এই যে আমি লাইনগুলো বলছি আপুরা, আপনারা এই লাইনগুলো দাগিয়ে নেন এবং পরীক্ষার আগে জাস্ট এই লাইনগুলোই দেখে যাবেন, হ্যাঁ, কারণ এতগুলো পড়া তো আসলে সম্ভব হয় না। আচ্ছা, তারপরে আমরা চলে যাব ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, হ্যাঁ, এই টপিকটা ইম্পর্টেন্ট কারণ এই টপিক থেকে কোশ্চেন এসেছে। তাহলে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট আমরা কখন বলবো? যখন নাকি ফিটাল যে হেড এটা একদম ক্যাভিটি ডিপে চলে গেছে এবং স্যাজিটাল সুচার গুলা ট্রান্সভার্স বাইস্প্যানাস ডায়ামিটারের মধ্যে আছে এবং কোনো প্রোগ্রেস হচ্ছে না, হেডের কোনো প্রোগ্রেস হচ্ছে না এবং আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, সার্ভিস ফুল ডাইলেটেশন হয়ে আছে, কোনো হেডের কোনো প্রোগ্রেসই হচ্ছে না, তখন আমরা তাকে বলবো যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। হ্যাঁ, এটা কেন হতে পারে? ফল্টি পেলভিক আর্কিটেকচারের জন্য হতে পারে, such as prominent ischial spine, flat sacrum, convergent side walls, হ্যাঁ, deflection of the head, weak uterine contraction, laxity of the pelvic floor muscle, এই যে কজগুলো এর জন্য হতে পারে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। এখন এটার ফাইন্ডিংস গুলো কি, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এসেছে। The head is engaged, the sagittal suture lies in the transverse bispinous diameter, anterior fontanelle is palpable এবং faulty pelvic architecture may be detected। আচ্ছা, এখন এটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টের ফাইন্ডিং, এটা হচ্ছিল রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটাও আপনারা একটু দাগিয়ে রাখুন যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টের যে ডায়াগনোসিসের যে ফাইন্ডিংসটা এইটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসি ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কিসের জন্য? আমার অস্পিয়াল স্টেশনের জন্য। হ্যাঁ, অস্পিয়াল স্টেশনে কে দেখা যাচ্ছে প্রত্যেকবারই ঘুরে ঘুরে ব্রিজের যে কোনো একটা আফটার কামিং হেড, হ্যাঁ, অথবা ব্রিজ এক্সট্রাকশন, ব্রিজ ডেলিভারি, এটা আসেই, যে কোনো একটা সেশন ঘুরে ঘুরেই আসে। আচ্ছা, তাহলে ব্রিজ প্রেজেন্টেশনটা কি? এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন ম্যাল প্রেজেন্টেশন হচ্ছে কি ব্রিজ প্রেজেন্টেশন। ইনসিডেন্স কি? অ্যাবাউট 20% at 28 weeks and 16% at 30 to 34 weeks and 3 to 4% at term। তার মানে দেখুন, আমরা যদি আর্লি উইকসে একটা ব্রিজ দেখি তাহলে আমাদের চিন্তার কিছু নাই, কারণ এটা কিন্তু নিজে নিজে ঘুরে যায়, তাই তো? আচ্ছা, এটা কি ভ্যারাইটি আছে? 2 ধরনের, একটা হচ্ছে কমপ্লিট ভ্যারাইটি আর এটা হচ্ছে কি ইনকমপ্লিট। কমপ্লিটটা কি? যে একদম পুরো ফ্লেক্স হয়ে থাকবে, মানে হাত পা মাথা সবকিছু একদম ফ্লেক্স করে দিয়ে থাকবে। তাহলে এই কমপ্লিট ফ্লেক্স ব্রিজ যেটা, সেটা কি হচ্ছে কমনলি প্রেজেন্ট কোথায় থাকবে?
10% ক্ষেত্রে এটা মাল্টিপ্যারাতে থাকে, সবচেয়ে কমনলি থাকে মাল্টিপ্যারাতে কমপ্লিট প্লেগ ব্রিজ থাকবে। আর এটার প্রেজেন্টিং পার্টে কি থাকবে, দুইটা বাটক থাকবে, এক্সটার্নাল জেনিটেলিয়া থাকবে এবং পাও পাওয়া যাবে। এটা হচ্ছে কমপ্লিট অথবা প্লেগ ব্রিজ। আর ইনকমপ্লিট ব্রিজ কি, এটা তিন প্রকার। একটা হচ্ছে ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ মানে ফ্র্যাঙ্ক ব্রিজ, ফুটলিং প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে নি প্রেজেন্টেশন। তো ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগ যেটা ফ্র্যাঙ্ক ব্রিজ, এটা হচ্ছে হলো প্রাইমিতে কমন এবং 70% এটা প্রাইমিতেই হয়। আর এটার প্রেজেন্টিং পার্ট কি, সেটা হচ্ছে দুইটা বাটক থাকবে এবং এক্সটার্নাল জেনিটেলিয়া থাকবে। এখানে কিন্তু আমি ওই যে ছোট ছোট ফুট এগুলো পাবো না, হ্যাঁ। আর ফুটলিং প্রেজেন্টেশনটা কি, এটা হচ্ছে 25% ক্ষেত্রে হয় এবং এখানে দুইটা পাই শুধু পাওয়া যাবে। ফুটলিং প্রেজেন্টেশনে পা দুইটা পাওয়া যাবে এবং এটা কোথায় দেখা যায়, প্রি টার্ম, হ্যাঁ, প্রি ম্যাচুর যে বাচ্চাগুলোর ডেলিভারি হয় তাদের দেখা যায় যে এরকম ফুটলিং প্রেজেন্টেশন হয়। আর নি প্রেজেন্টেশনে কিছু বাচ্চা থাকতে পারে। আরেকটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে কমপ্লিকেটেড ভ্যারাইটি এবং আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড কি মানে শুধু ব্রিচিং, হ্যাঁ, এই পেশেন্টের আদার্স আর কোনো কোমরবিডিটিস নাই, আদার্স আর কোনো অবস্টেট্রিক কমপ্লিকেশন নাই, এটা হচ্ছে আনকমপ্লিকেটেড ব্রিজ। আর কমপ্লিকেটেড ব্রিজ কি, এই পেশেন্টের ব্রিজ বাচ্চাটার ফিটাসের পজিশন অফ ব্রিজ আর সাথে কি আছে, প্রিম্যাচুরিটি আছে অথবা টুইন অথবা কন্ট্রাক্টেড পেলভিস অথবা প্লাসেন্টা প্রিভিয়াম। এই কন্ডিশন গুলো থাকলে আমরা সেটাকে কি বলবো, কমপ্লিকেটেড ব্রিজ। এখন হচ্ছে হলো যে ব্রিজ প্রেজেন্টেশন এটা কেন হতে পারে, হ্যাঁ, এটার কজ গুলো কি কি। যেমন প্রি ম্যাচুরিটি, এটা মোস্ট কমন কজ অফ ব্রিজ প্রেজেন্টেশন। এটা একটা এসবিএর কোশ্চেন, হ্যাঁ। আপুরা আমি যে লাইনগুলো বলছি আপনারা বই নিয়ে বসে সেই লাইনগুলো দাগিয়ে ফেলুন সাথে সাথে, হ্যাঁ, তাহলে কি হবে যে দেখবেন যে পড়াটা অনেকটাই ছোট হয়ে আসবে। তাহলে প্রি ম্যাচুরিটি এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ব্রিজ প্রেজেন্টেশন। আর কি কি ফ্যাক্টর আছে, যে যে মানে ব্রিজটা যে ঘুরতে পারছে না, এটা কি কি ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে ব্রিজ উইথ এক্সটেন্ডেড লেগস, তারপর টুইন যদি থাকে, অলিগোহাইড্রেমনিয়াস, পানি তো নাই, সে ঘুরবে কিভাবে, কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস সাচ সেপ্টেট অর বাইকর্নেট ইউটেরাস, শর্ট কর্ড, তারপর হচ্ছে হলো ইন্ট্রাইউটেরাইন ডেট অফ দ্য ফিটাস, আর হচ্ছে বাচ্চার যদি থাকে হাইড্রোকেফালাস, কন্ট্রাক্টেড পেলভিস, হ্যাঁ, প্লাসেন্টা প্রিভিয়া, এগুলো যদি কন্ডিশন থাকে তখন দেখা যায় যে ব্রিজের যে বাচ্চাটা সেটা ঘোরার জায়গা পাচ্ছে না, হ্যাঁ, মানে কেফালিক হতে পারছে না। এইসব কজ ছিল ব্রিজের কজ। এখন একজনের যদি ব্রিজ হয়, এটা রিকারেন্স অনেক বেশি, সেটা কত, একদম 8 থেকে 10%। এখানে দেখুন একটা ছক আছে, এটা হচ্ছে কমপ্লিট ব্রিজ এবং ফ্র্যাঙ্ক ব্রিজের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কমপ্লিট ব্রিজ কোনটা, একদম যেটা একদম ফ্লেক্স হয়ে আছে সেটা কমপ্লিট ব্রিজ। আর ফ্র্যাঙ্ক ব্রিজ কোনটা, যেটার মধ্যে হচ্ছে হলো বাটকটা থাকবে আর এক্সটার্নাল জেনিটেলিয়াটা থাকবে এবং পা দুটো একদম আকাশের দিকে মানে উপরের দিকে হয়ে থাকবে। হ্যাঁ, এই যে ছবি তিনটা আছে, এই তিনটা ছবি দেখলে না তাহলে দেখবেন যে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা একটা ফ্লেক্স ব্রিজ। আর এই ছবি দেখে আপু আপনারা কি করবেন, এই পার্থক্যটা পড়বেন। হ্যাঁ, দ্য কমপ্লিকেটেড ব্রিজ যেটা মানে কমপ্লিট ব্রিজ যেটা, সেটা ল্যাটারাল গ্রিপে ব্যাক পাবো, পেলভিক গ্রিপে কি পাবো, হ্যালো, কথা কি শোনা যাচ্ছে, হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে কমপ্লিট ব্রিজ আর ফ্র্যাঙ্ক ব্রিজের মধ্যে যে পার্থক্য দেখুন, যে ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, পেলভিক গ্রিপ এগুলো তো মোটামুটি কাছাকাছি। ফিটাল হার্ট সাউন্ড কি হবে, ইউজুয়ালি লোকেট হায়ার লেভেল অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস। হ্যাঁ, কমপ্লিট ব্রিজের ক্ষেত্রে কি আম্বিলিকাসের আশেপাশে ফিটাল হার্ট সাউন্ড শোনা যাবে। আর ফ্র্যাঙ্ক ব্রিজের ক্ষেত্রে কি হবে, যে লোয়ার লেভেল ইন দ্য মিড লাইন, মিড লাইন লোয়ার লেভেল একটু শোনা যাবে। আর চান্স অফ কর্ড প্রোলাপস সেটা হচ্ছে কমপ্লিট ব্রিজের ক্ষেত্রে 5% আর ফ্র্যাঙ্ক ব্রিজের ক্ষেত্রে 0.5%। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, 0.5%। আর ব্রিজের ক্ষেত্রে ডিনোমিনেটর কি, এটা হচ্ছে স্যাক্রাম। ব্রিজের ক্ষেত্রে ডিনোমিনেটর হচ্ছে স্যাক্রাম। আচ্ছা, তারপরে আমরা চলে আসি যে এই যে ব্রিজ ডেলিভারি হলে কি কি কমপ্লিকেশন হতে পারে। ম্যাটারনাল কিছু কমপ্লিকেশন আছে, ফিটাল কিছু কমপ্লিকেশন আছে। ম্যাটারনাল কমপ্লিকেশন কি, ম্যাটারনাল কমপ্লিকেশন আমরা জানি যে প্রাইমারি ব্রিজ একটা হচ্ছে হলো ডেলিভারির সিএস এর একটা ইন্ডিকেশন, অ্যাবসলিউট ইন্ডিকেশন না কিন্তু সিএস এর একটা ইন্ডিকেশন। তার মানে হচ্ছে হলো তার ইনক্রিজ করতেছে অপারেটিভ ডেলিভারি।
তো এটা যদি আমরা একটু বলি যে ফার্স্ট স্টেজে কি কমপ্লিকেশন হতে পারে, যে ব্রিচের জন্য প্রোলং লেবার হতে পারে, অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, কর্ড প্রোলাপস হতে পারে, ম্যাটারনাল ডিহাইড্রেশন হবে। সেকেন্ড স্টেজে কি হবে, প্রোলং সেকেন্ড স্টেজ অফ লেবার হতে পারে, অ্যারেস্ট ইন দ্য ডেলিভারি, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, পেরিনিয়াল টিয়ার হতে পারে, ইনজুরি হতে পারে। থার্ড স্টেজে কি হবে, পিপিএইচ, শক, সেপসিস। আর ফিটাসের কি কমপ্লিকেশন হবে, এটা তো পেরিনেটাল মর্টালিটি দেখা যাবে যে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, বার্থ ইনজুরি হতে পারে, যেমন হেমাটোমা হতে পারে, ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস, ফিমার, তারপর ক্লাভিকল, ডিসলোকেশন অফ দ্য হিপ জয়েন্ট, ম্যান্ডিবল, কারণ টানাটানি করা হয়। হ্যাঁ, তারপর ভিসেরাল ইনজুরি, নার্ভ ইনজুরি হতে পারে, বার্সাস স্পেশিয়া হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনক্রিজ লং টার্ম মরবিডিটি, এগুলা হতে পারে। হ্যাঁ, তার আর একটা দেখুন, এখানে খুব সুন্দর করে লেখা আছে, দ্য ফিটাল মর্টালিটি ইজ লিভ ইন ফ্র্যাঙ্ক ব্রিজ এন্ড ম্যাক্সিমাম ইন ফুটলিং প্রেজেন্টেশন। তার মানে কি, ফুটলিং প্রেজেন্টেশনটা হচ্ছে খারাপ। আর গাইনিকয়েড এন্ড অ্যান্থ্রোপয়েড পেলভিস আর ফেভারেবল ফর দ্য আফটার কামিং হেড। আফটার কামিং হেডের জন্য কোন কোন পেলভিস, কোন কোন টাইপের পেলভিস ফেভারেবল, সেটা হচ্ছে গাইনিকয়েড এবং অ্যান্থ্রোপয়েড পেলভিস। আচ্ছা, এখন চলে আসি আমরা এই যে ব্রিজ। আমরা যদি এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে চাই, আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সনের সাকসেস রেট হচ্ছে 65%। আমরা কখন এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে পারি, যদি এভারেজ সাইজ বেবি হয়, হ্যাঁ, অ্যাডুকুয়েট পেলভিস থাকে, অ্যাডুকুয়েট লাইকার থাকে, ব্রিজটা ফ্লেক্স ব্রিজ হয়, নো মেডিকেল এন্ড অবস্টেট্রিক্যাল কমপ্লিকেশন যদি না থাকে এবং কোনো ফিটাল ডিস্ট্রেস যদি না থাকে, তাহলে আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন করতে পারি। কিন্তু এটা কন্ট্রাইন্ডিকেশন কি, আমরা কখন এক্সটার্নাল কেফালিক ভার্সন করবোই না। দেখুন, বইয়ে খুব সুন্দর করে ছক করে দেওয়া আছে। যদি পেশেন্টের এপিস থাকে, হ্যাঁ, অ্যাব্রাপশন প্লাসেন্টা অথবা প্লাসেন্টা প্রিভিয়া, সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া যদি থাকে, অবিসিটি যদি থাকে, এলডারলি প্রাইমি, আর ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি আছে, অলিগোহাইড্রোমিওস, আরএইচ নেগেটিভ, মাল্টিপল প্রেগনেন্সি, কন্ট্রাক্টেড পেলভিস, দ্য নোন কেস অফ কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস যদি থাকে, আর ফিটাল কিছু কন্ডিশন যেমন অ্যাবনর্মাল সিটিজি, হ্যাঁ, ফিটাল কম্প্রোমাইজ যেমন এফজিআর, অথবা যদি 3.5 কেজির উপরে বাচ্চাটা থাকে, তার কনজেনিটাল ম্যালফরমেশন যদি থাকে, আইউডি বেবি যদি থাকে, হাইপার এক্সটেনশন অফ দ্য হেড যদি থাকে, এগুলো হচ্ছে এক্সটার্নাল কেফালিক ভার্সনের কন্ট্রাইন্ডিকেশন। এখন আমরা এক্সটার্নাল কেফালিক ভার্সন কিভাবে বুঝবো যে এক্সটার্নাল কেফালিক ভার্সনটা আমরা কখন করব, এটা হচ্ছে হলো 30 প্রাইমারি ক্ষেত্রে ইউজুয়ালি 36 উইকসে এবং মাল্টির ক্ষেত্রে হচ্ছে 37 উইকসে আমরা করতে পারি। এটা করলে কি হবে, যে মানে আমরা যদি এর আগে করি দেখা যাবে আবার ঘুরে যাবে, আর এর পরে তো করা সম্ভব হয় না, কারণ পেশেন্ট তখন দেখা যাবে যে লিভারে চলে যাবে। প্রেডিক্টরস অফ সাকসেস রেট, মানে এক্সটার্নাল কেফালিক ভার্সন সাকসেস হবে কি কি থাকলে, যদি মাল্টি গ্রাভিটা থাকে, নন এঙ্গেজমেন্ট অফ দ্য ব্রিজ, টকোলাইসিস, ম্যাটারনাল ওয়েট লেস দেন 65 কেজি, পোস্টেরিয়র প্লাসেন্টা, কমপ্লিট ব্রিজ, এএফআই মোর দেন 10 এবং এভারেজ সাইজ বেবি। হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা সাকসেস রেট হতে পারে ভালো। আর কি কি কমপ্লিকেশন হতে পারে, কমপ্লিকেশন হতে পারে প্রিম্যাচুর অনসেট অফ লেবার, প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, অ্যাব্রাপশন প্লাসেন্টা হতে পারে, ব্লিডিং হতে পারে, entanglement of the cord around the fetal part হতে পারে, formation of a true knot leading to impairment of fetal circulation হতে পারে, fetal distress হতে পারে, fetal death হতে পারে, increased chance of fetal-maternal bleeding হতে পারে, alloimmunization হতে পারে, amniotic fluid embolism, rupture of uterus হতে পারে। এই যে অনেকগুলো বললাম, এখান থেকে আপনারা 4-5টা করে পড়বেন। হ্যাঁ, শোনার জন্য শোনেন বা পড়ার সময় একবার যখন পড়বেন তখন সবগুলো পড়বেন, কিন্তু পরীক্ষায় লেখার জন্য অবশ্যই 4-5টা করে একদম নোট করে রাখবেন, হ্যাঁ, যে আমি এই 4-5টাই পরীক্ষার সময় লিখবো। আচ্ছা, এখন ব্রিজের ক্ষেত্রে আমরা কখন সিজার করব, হ্যাঁ, ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন ব্রিজ কখন করব, বিগ বেবি, হ্যাঁ, ফিটাল ওয়েট মোর দেন 3.5 কেজি, আবার যদি স্মল বেবি হয় লেস দেন 1.5 কেজি, এবং এস্টিমেটেড ফিটাল, তারপর হাইপার এক্সটেনশন অফ দ্য হেড, হ্যাঁ, বাচ্চার হেডটা যদি একদম হাইপার এক্সটেনশন হয়ে থাকে তখন হচ্ছে আমরা সিজারিয়ান সেকশন করব। যদি প্রিম্যাচুর বেবি হয়, হ্যাঁ, তারপর প্রিভিয়াস সিএস এর যদি হিস্ট্রি থাকে, মেডিকেল এন্ড অবস্টেট্রিক্যাল যদি কমপ্লিকেশন থাকে, হ্যাঁ, তারপর অ্যান্টিনেটাল ফিটাল যদি কম্প্রোমাইজ থাকে, যদি পেলভিসটা ইনএডুকুয়েট থাকে, ফুটিং প্রেজেন্টেশন থাকে, এবং অবশ্যই পেশেন্ট যদি রিকোয়েস্ট করে, তখন হচ্ছে অবশ্যই আমাকে সিজারিয়ান সেকশন করতে হবে। এখন আমরা চলে আসি অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে অস্পিতে খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি যে 3টা
ভ্যারাইটি আছে বার্ন মার্শাল মেথড, ফরসেপস ডেলিভারি, ম্যালার ফ্লেকশন এন্ড শোল্ডার ট্রাকশন। এটা আরেকটা নাম হচ্ছে মডিফাইড ম্যাসিউরি স্মেলি ওয়েট টেকনিক। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ইউসি ট্রেনিং এ কিন্তু এই প্রত্যেকটা টেকনিকে খুব সুন্দরভাবে দেখিয়েছে। তো এটার জন্য হচ্ছে আমরা অস্পির যে ক্লাস করব, অস্পির ক্লাসে এই টেকনিক গুলো আমরা শিখবো এবং ওইখান থেকেই হচ্ছে হলো আপনাদের অস্পিতেই এই কোশ্চেন গুলো আসে, এগুলো রিটেনে আসে না। হ্যাঁ, তো অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি যে তিনটা নাম আমি বললাম, একবার কিন্তু পরীক্ষা এই তিনটা নাম এসেছিল। হ্যাঁ, আফটার কামিং হেড অফ দ্য ব্রিজের কি কি মেথড আছে, হ্যাঁ, যে হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারির কি কি মেথড আছে, তাহলে আপনারা এই তিনটা মেথড বার্ন মার্শাল মেথড, তারপর হচ্ছে ফরসেপস ডেলিভারি, ম্যালার ফ্লেকশন, শোল্ডার ট্রাকশন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্রিজ প্রেজেন্টেশন থেকে, তাহলে এতটুকুই পড়বো আমরা। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো আমাদের ফেস প্রেজেন্টেশন আর ব্রাউ প্রেজেন্টেশন। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি একটু ছোট, কিন্তু ব্রিজ প্রেজেন্টেশন যেটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে। এখান থেকে বিভিন্ন ম্যানোভার গুলো আছে, লক সেট ম্যানোভার, তারপর স্পিনার, এগুলো সবকিছু হচ্ছে আমরা অস্থির সময় এগুলো সব আমরা একদম দেখে দেখে যখন পড়বো, হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা চলে আসি এখন পেজ প্রেজেন্টেশনে। পেজ প্রেজেন্টেশনটা কি? এটা হচ্ছে, এটা একটা রেয়ার ভ্যারাইটি এবং হচ্ছে হলো এখানে ডিনোমিনেটরটা কি, মেনটা, আর ব্রিজের ক্ষেত্রে কি ছিল, ট্যাকরাম। এখন সবচেয়ে পেজের ক্ষেত্রে কমন পজিশন কি, লেফট মেন টু অ্যান্টিরিয়র। ঠিক আছে, লেফট মেন টু অ্যান্টিরিয়র হচ্ছে হলো কমন পজিশন। আর এটা ফ্রিকোয়েন্টলি হয় কাদের ক্ষেত্রে, ফেস প্রেজেন্টেশনটা ফ্রিকোয়েন্টলি হয় মাল্টির ক্ষেত্রে। এখানে হচ্ছে মেইনলি কোনটা কার জন্য বেশি হচ্ছে, রাইট না লেফট, তারপর মাল্টিতে কোনটা বেশি হচ্ছে, প্রাইমারিতে কোনটা বেশি হচ্ছে, এই যে পার্সেন্টেজ গুলো, এগুলো হচ্ছে এসবি এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যেগুলো বলতেছি ওগুলাই আপনারা একটু দেখবেন। ম্যাটারনাল কি কি হতে পারে, ম্যাটারনাল কি কজে হতে পারে, মাল্টিপ্যারিটি উইথ পেন্ডুলাস অ্যাবডোমেন, তারপর হচ্ছে হলো কন্ট্রাক্টেড পেলভি যদি থাকে, ফ্ল্যাট পেলভিস, তারপর হচ্ছে হলো পেলভিক টিউমার যদি থাকে, আর সেটা যদি কনজেন্টাল ম্যালফরমেশন থাকে, বিশেষ করে অ্যানেনকেফালে যদি থাকে, তাহলে অবশ্যই সেটা ফেস প্রেজেন্টেশন হয়। আর ইংরেজিং ডায়ামিটারটা হচ্ছে অবলিক ডায়ামিটার, আর ডায়ামিটার অফ দ্য হেড কি সাবমেন্টো ব্র্যাগমেটিক 9.5 অথবা সাবমেন্টো ভার্টিক্যাল 11.5 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমি যে ফেস প্রেজেন্টেশন, এটা পারভেজেনাল এক্সামিনেশন করে কিভাবে বুঝবো যেটা ফেস প্রেজেন্টেশন, the mouth and the malar eminence are not in the line, মানে একটা লাইনের মধ্যে নাই, উঁচু নিচু হয়ে আছে। হ্যাঁ, তারপর সাকিং, যদি মুখের মধ্যে আঙুল ঢুকে যেটা সাকিং ইফেক্ট আসবে। তারপর হার্ড অ্যালভিউলার মার্জিন, হ্যাঁ, মার্জিনটা অ্যালভিউলার থাকবে, হার্ড থাকবে, এবং অ্যাবসেন্স অফ মিকুনাম স্টেনিং অফ দ্য এক্সামিনেশন ফিঙ্গার। হ্যাঁ, মিকুনাম স্টেন থাকবে না। হ্যাঁ, এক্সাম্পলি যদি ব্রিজ থাকে তাহলে মিকুনাম স্টেন থাকে। আচ্ছা, এখন এই যে কেস প্রেজেন্টেশনের কমপ্লিকেশন কি হতে পারে, ম্যাটারনাল কি, যে ইনকেস মরবিডিটি হতে পারে, অপারেটিভ ডেলিভারি হতে পারে। হ্যাঁ, তারপরে যে ভ্যাজাইনাল ম্যানিপুলেশন হচ্ছে, ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি হচ্ছে, টিআর হবে, পিপিএইচ হবে। হ্যাঁ, আর ফিটাল কি হতে পারে, ফিটাল কর্ড প্রোলাপস হতে পারে, ইনকেস অপারেটিভ ডেলিভারি হতে পারে। হ্যাঁ, নিউনেটাল ইনফেকশন হতে পারে, প্রোলং লেবার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা ছিল কেস প্রেজেন্টেশন। এখন আমরা আসবো ব্রাউ প্রেজেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, ব্রাউ প্রেজেন্টেশনের প্রেজেন্টিং পার্টটা হচ্ছে ব্রাউ এন্ড দ্য অ্যাটিটিউড অফ দ্য হেড ইজ শর্ট। ঠিক আছে, আর এটা কোথায় স্পেশালি হয়, ব্রাউ প্রেজেন্টেশনটা স্পেশালি হয় হচ্ছে ফ্ল্যাট পেলভিসে, এবং তার বাইপেরিমিটাল ডায়ামিটার ইজ হেড ইন দ্য স্যাক্রো কোটিলিয়েড ডায়ামিটার। ঠিক আছে, এটা হচ্ছে ব্রাউ প্রেজেন্টেশন। ব্রাউ প্রেজেন্টেশনের ভ্যাজাইনাল এক্সামিনেশনের ফাইন্ডিংসটা কি, এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশনের ফাইন্ডিং কি, মানে কি আমি পারভেজাইনাল এক্সামিনেশন করে কি ফাইন্ডিংস পেলে বুঝবো, যেটা ডিপ ট্রান্সফার অ্যারেস্ট, এটা অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, এটা ফেস প্রেজেন্টেশন, এটা ব্রাউ প্রেজেন্টেশন, এই জিনিসগুলো হয়তো রিটেনে আসতে পারে। হ্যাঁ, যেহেতু দুইটা এসেছে, তো এই জিনিসগুলো রিটেনে আসতে পারে। তো আপনারা একটু এই ফাইন্ডিংস গুলো একটু মাথায় রাখবেন। তাহলে আমি ব্রাউ প্রেজেন্টেশনে ভ্যাজাইনাল এক্সামিনেশনে কি পাবো, আমি পাবো যে পালপেটিং
সুপ্রা অরবিটাল রিজে এন্ড অ্যান্টেরিয়র ফন্টানেলি, আমি অ্যান্টেরিয়র ফন্টানেলি পাবো, সুপ্রা অরবিটাল রিজ পাবো। তারপর হলো ইফ দ্য অ্যান্টেরিয়র ফন্টানেলি অফ মাদার্স লেফট, মাদের বাম পাশে যদি থাকে, তারপর স্যাজিটাল সুলচার ইন দ্য ট্রান্সভার্স পেলভিক ডায়ামিটারে পাবো, ইট ইজ লেফট ফন্ট্রাম ট্রান্সভার্স পজিশন। এই যে ভ্যাজিনাল এক্সামিনেশনের ফাইন্ডিং ব্রাউ প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা আপনারা দেখবেন। আর কি হবে, obstructed liver, it is an important cause of rupture of uterus in multiparous। হ্যাঁ, এটা multiparous এর হচ্ছে একটা ব্রাউ প্রেজেন্টেশনে অবস্ট্রাকশন হতে পারে। এখন হচ্ছে কি, এখন আমরা পড়বো আচ্ছা ট্রান্সভার্স লাইন। ট্রান্সভার্স লাইনের মধ্যে কি আছে? ট্রান্সভার্স লাইন হচ্ছে when the long axis of the fetus lies perpendicularly to the maternal spine, এটাকে বলবো আমরা ট্রান্সভার্স, মানে বাচ্চাটা এরকম পারপেন্ডিকুলার আছে মায়ের অ্যাবডোমেনে, ঠিক আছে? এখানে পজিশনটা কি, ডরসো অ্যান্টেরিয়র, which is the most common position, ঠিক আছে? আর ডরসো posterior কি, chance of fetal extension is common in which increase risk of arm prolapse। আচ্ছা, তারপর কি, এটার ইনসিডেন্স কি, ইট ইজ কমন ইন প্রিম্যাচুর and macerated fetus 5 times more common in multipara than primary gravida। Transverse line in twin pregnancy is found in 40% of cases। এখন এটার ইটিওলজি কি, কেন হতে পারে এটা? মাল্টিপ্যারিটি, প্রিম্যাচুরিটি, টুইন, হাইড্রেমিয়াস, কন্ট্রাক্টেড পেলভিস, প্লাসেন্টা প্রিভিয়া, পেলভিক টিউমার এবং কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস। আচ্ছা, এটা ডায়াগনোসিস আমরা কি পাবো? কিছু যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ফাইন্ডিং আর পার ভেজানাল এক্সামিনেশনের কিছু ফাইন্ডিং। পার অ্যাবডোমিনালে করে আমরা ইন্সপেকশনে দেখবো যে ইউটেরাসটা লুকস ব্রড, অফেন অ্যাসিমেট্রিক্যাল, ফান্ডাল হাইট ইজ লেস দেন দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, ফান্ডাল গ্রিপ পাবো। হ্যাঁ, তারপর কি ল্যাটারাল গ্রিপ সফট, ব্রড এন্ড ইরেগুলার, আর ব্যাক স্ট্রেট অ্যান্টিরিয়রলি। অসকালটেশনে আমরা কি পাবো, যে বিলো দ্য আমবিলিকাস ইন ডরসো অ্যান্টিরিয়র পজিশন। আর ভেজানাল এক্সামিনেশন কি পাবো? আচ্ছা, অ্যাক্সিমিয়ান প্রসেস। আচ্ছা, আমি ডিউরিং শোল্ডারটা কি পাবো, যে অ্যাক্সিমিয়ান প্রসেস পাবো, স্ক্যাপুলা পাবো, হ্যাঁ, ক্লাভিকল পাবো, অ্যাক্সিলা পাবো, গ্রিডাইরন পিন পাবো। আচ্ছা, এগুলো হচ্ছে আমার ট্রান্সভার্স লাইন। আচ্ছা, তারপর কম্পাউন্ড প্রেজেন্টেশন আছে, সেটা কি, দুইটা যদি কম্পাউন্ড ফিলিং পাই সেটা। আচ্ছা, এখন আমাদের মোটামুটি ক্লাস শেষ। এখন হচ্ছে কারো কোনো সমস্যা আছে? কারো যদি কোনো সমস্যা না থাকে, আমি আপনাদের জন্য কিছু এসবি নিয়ে এসেছি, যে কেমন ইজিলি থাকতে পারে। যেমন এরকম একটা ফিচার থাকতে পারে, a 30 years old lady came to you with USG report showing 38 week gestational age fetus with malpresentation, which is the most common malpresentation। কেউ কি আছেন আপু? অ্যান্সারটা বলেন, সবচেয়ে মোস্ট কমন ম্যালপ্রেজেন্টেশনটা কি? ব্রিজ, এই অক্সিপিটো পোস্টেরিয়র। না না, দেখছেন এই যে ভুল হয়েছে। আমি বলেছি কিন্তু ম্যালপ্রেজেন্টেশন। যদি পজিশন বলতাম তাহলে হতো অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, যেহেতু প্রেজেন্টেশন তাহলে হবে কি, ব্রিজ প্রেজেন্টেশন। আচ্ছা, abnormal uterine contraction associated with multigravida, especially more than 35 years, CPD, injudicious use of oxytocin, emotional factor, chorioamnionitis। এটা বলেন তারপর কি হবে অ্যান্সারটা? এটা মানে অ্যান্সার হবে এ, মানে বি সি ডি ই সবগুলোই ট্রু। এ তে হবে কি, প্রাইমি স্পেশালি মোর দেন 35 ইয়ার্স, তাই না? আচ্ছা, পরের কোশ্চেন, which is the most common type of abnormal uterine contraction? এটা তো আমি বলেছি, ক্লাসেও বলেছি। কি বলেন আপু? uterine inertia। এটার অ্যান্সার হচ্ছে uterine inertia। A 27 years old lady came to you with labor pain. On vaginal examination, you found face presentation। এই যে একদম লাস্টে তো পড়ালাম face presentation। তাহলে দেখুন এখান থেকে কোনটা এটার সাথে যাচ্ছে। Face is rare variety of cephalic presentation through most ডি হ্যাঁ, জি কোনটা? ডি বি, বি হবে আপু। ডি ডি না, দিয়ে তো এখানে এ সি ডি ই সবগুলোই হচ্ছে ট্রু। দেখুন বি নাম্বারটা ফলস। মোস্ট কমন পজিশন হচ্ছে লেফট অ্যান্টিরিয়র, বুঝছেন আপু? এই রাইট আর লেফট এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাকি সবগুলো অপশনই কিন্তু ট্রু এখানে। আচ্ছা, এরকম ভাবে এসবিএ থাকবে আপু, বুঝতে পারছেন?
এরকম ভাবে এসবিএ থাকবে, এখান থেকে এসিকিউ থাকবে। আর হচ্ছে যে অস্পির জন্য এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল পেলভিমিটার আর ব্রিজ ডেলিভারি, 3 মেথডস, যেটা হচ্ছে বার্ন মার্শাল মেথড ফর সিস ডেলিভারি, আর হচ্ছে ম্যালারফেশন শোল্ডার ট্রাকশন। আচ্ছা, ঠিক আছে আপু, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের লেকচার ক্লাস এখানে শেষ করি। আপনাদেরও সামনে পরীক্ষা আছে, তো সবার জন্য শুভকামনা, সবাই অনেক ভালোভাবে পড়াশোনা করবেন। আর কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, জেনেসিসের কেউ আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ম্যাম। জি, আচ্ছা ভাইয়া। শেষ করে দেবো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, আমাদের আর কয়টা ক্লাস বাকি? ম্যাম আরেকটা ক্লাস বাকি আছে ম্যাম, লেকচার। বুধবারের দিন কি তাহলে কি শেষ ক্লাস? জি জি ম্যাম। এরপরে কি আর কোনো ক্লাস বা পরীক্ষা কিছু হবে নাকি এটাই শেষ?